বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে ছাত্রদলের সংখ্যা বা নেতাকর্মীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে হঠাৎ করে। আসলে এইটার কারণ কি ভাই? বাংলাদেশের রাজনীতিতে ২৪ ঘন্টা এমন কি হয়েছিল যে বিশেষ করে ছাত্রদল এবং বিএনপির বিরুদ্ধে তখনকার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ক্যাম্পেইন চালানো হয়েছিল যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। এই জামাত শিবিরের ১৯৭১-এর জন্য ক্ষমা চাইতে হবে। সবাই যদি এই লাইন দিয়ে শুরু করে কেমন শোনাবে? কি অর্জন করবে না দিয়া? আসলে আপনার সোর্স অফ ইনকামটা কি? আচ্ছা, সোর্স অফ ইনকাম হয়েছে ফ্যামিলি, বাবা, চাচা। সাম্যর হত্যার বিচারের দাবিতে অনেকদিন আন্দোলন করছে এবং তারা বলছে যে আন্দোলনের সাম্য হত্যার বিচার না করে তারা আসলে ঘরে ফিরবে না। কিন্তু আপনারা ঘরে আসলে ফিরে গেছেন। শিক্ষা ব্যবস্থা সংস্কার নিয়ে আপনাদের কি কোনো পরিকল্পনা কি শিক্ষা চলতেছে? ব্যবস্থার সংস্কার তো ছাত্রদলের দায়িত্ব না। না, না, তাদের দায়িত্ব না ভাই। তাদের যেমন চিন্তা ভাবনা, হ্যাঁ। শুধু দর্শক, আসসালামু আলাইকুম। আমি ওবায়দুর রহমান সোহন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ইনক্লুসিভ পডকাস্টের ৩য় পর্বে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট জনাব মঞ্জুরুল আলম রিয়াদ ভাই। রিয়াদ ভাই, আপনাকে দ্য ইনক্লুসিভ পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য এবং কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ভাই, আমরা একদম সরাসরি চলে যাই। আজকের যে রিয়াদ ভাই, আজকের যে জায়গায়, এটা তো আসলে একদিনে হয় নাই। এটার একটা বড় একটা জার্নি আছে। যেমন যদি আমরা শুরু করি একদম ছোটবেলা থেকে জন্ম, তারপর হচ্ছে যে ক্লাস 5 আমরা যদি টার্নিং ধরি 5, 10, 12 ভার্সিটি, তারপরে ভার্সিটি শেষ, ছাত্র রাজনীতি। আমরা যদি এই সব পুরো জার্নিটা মিলে ভাই আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনার আসলে জীবনের কোন ঘটনাটার জন্য আপনি আসলে ছাত্র রাজনীতিতে আসছেন আর এই বর্তমান সময় পর্যন্ত আরকি যেটা আপনাকে এক্সিলারেট করে নিয়ে আসছে? আচ্ছা, তো বড় জার্নি। তো আমি সংক্ষেপে খুব ছোট, ছোট কয়েকটা ঘটনার কথা বলব। একটা হলো যে আমি জাতীয়তাবাদী পরিবারের সন্তান। সেক্ষেত্রে পরিবার থেকে এক ধরনের যে ঠিক আছে এই দলের রাজনীতি করা যায় বা আমাদের হুম, হুম। ফ্যামিলি দলের সাপোর্টার বা রাজনীতি করে এরকম। আর যখন আমি ৯ম শ্রেণীতে পড়ি তখন আ দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। তখন ছাত্রদলের একটি স্কুল কমিটি হয়। আচ্ছা, তখন আমাকে একটা সাধারণ সম্পাদক করা হয়। এটা তখন আমার এক্টিভিটিস এর উপরে না, আমার ফ্যামিলি করে। আচ্ছা, সেই পারিবারিক সেই সূত্রে সব আপনি পোস্ট পাইছেন হ্যাঁ, ভাই। এবং আমার যে গ্রামের বাড়ি সেটা হলো পটুয়াখালী ১০ মিনা। এটা হলো পটুয়াখালী ৩। টেনে। এটা একটি আওয়ামী অধ্যুষিত এলাকা। এখান থেকে বারবার আওয়ামী লীগের এমপি নির্বাচিত হয়েছে। ইভেন ২০০১ এও সেখানে আওয়ামী হ্যাঁ, লীগের এমপি ছিল। তো এখানে আওয়ামী লীগের এক ধরনের আমি একটা ত্রাসের রাজত্ব দেখেছি। সেটাও এক ধরনের সেটা তো মানে ওই আওয়ামী লীগের বিএনপি আমল থেকে শুরু করে এখন আওয়ামী লীগ আমলে তো ছিলই আরকি। না, সেটা বিএনপির সময়ে তো আসলে বিএনপির এমপি এখানে ছিল না। হ্যাঁ, এক ধরনের মানুষের নেগেটিভিটি দেখেছি এবং আপনাকে যদি আমি স্পেসিফিক একটি ঘটনার কথা বলি, আমি যে প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি সেখানে একটি নির্বাচন হয়েছে, ম্যানেজিং কমিটির নির্বাচন। আচ্ছা। সেটা একসময় দলীয় পর্যায়ে চলে গেছে যে, ঠিক আছে, আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থী। তো আমি কোন মানুষকে ছোট করতে বলতেছি না। তো আওয়ামী লীগের প্রার্থীর মানে একটু মানে সমস্যা বা একটু সে নিম্ন আয়ের মানুষ এরকম ছিল না। তার একটু ক্যারেক্টারিস্টিক্স বা সবকিছু মিলিয়ে সে একটু সমস্যা ছিল। তাকে দাঁড় করানোই হয়েছে যে সে যদি হারেও তাতে সমস্যা নাই। বিএনপির এগেইনস্ট এ দাঁড়াতে হবে হ্যাঁ, মানে এরকম। না, বিএনপি একটা দাঁড়িয়ে থাকবে এরকম না ব্যাপারটা। যে এর সাথে নির্বাচন করাটাই এক ধরনের পরাজয়। ও ঠিক আছে? আচ্ছা। মানে সেন্সটা এরকম হ্যাঁ, কাজ করেছে। আমার কাছে তখন এরকম সেন্সই মনে হয়েছে যে ওকে। এর সাথে নির্বাচন করে জিতেও কিছু অর্জন করার সুযোগ নাই। সুযোগ নাই। তো এই জিনিসটা আমাকে একসময় খুব ওকে। মানে নাড়া দিয়েছিল ওই সময় যে ক্লাস 9 এর। জি। ক্লাস 9 এ। তারপর যখন আমরা ইন্টারমিডিয়েটে আসলাম, আমি সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী ছিলাম। ইন্টারমিডিয়েটে আর ওভাবে রাজনীতি করা হয় নাই। কিন্তু ওই পারিবারিক এবং পূর্ববর্তী যে একটা পদের কথা বললাম, এটার জন্য আমাদের চিন্তাভাবনা বলেন বা মননে বলেন বা বন্ধু-বান্ধবের সাথে যদি কথা হয়, পলিটিক্যাল কথা বলতে আমি কিন্তু ক্লাস 9-10 থেকেই পলিটিক্যাল কথাবার্তা বলতাম। যে আপনি কারোর তো সাথে আমার ওপিনিয়ন থাকতো যে আমি পারিবারিকভাবেই তো বেড়ে ওঠা হ্যাঁ, যেহেতু ওই মানে ওরিয়েন্টেশন। অনেকে দেখা যায় যে বাবা জেলা বিএনপির প্রেসিডেন্ট, সে তার স্কুল কলেজে জানেই না যে সে কোন মতাদর্শের। আচ্ছা। কিন্তু আমি সবসময় ওপেন ছিলাম। ক্লাস থেকে শুরু করে চায়ের দোকান সেটা ছোটবেলা থেকেই। আচ্ছা, আমি বিএনপি করি। আমি বিএনপি সমর্থক। সেটা বিএনপি মানুক বা না মানুক। ঠিক আছে? এরকম একটা বিষয় ছিল সবসময়। জি ভাই। এই আ রিয়াদ ভাই, এরপরে আপনি তো হচ্ছে যে আ বিশ্ববিদ্যালয়ে আসলেন। তো আপনারা যখন বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা শুরু করছেন, ওই সময়ে আসলে ছাত্র রাজনীতির মানে পরিস্থিতিটা কেমন ছিল? আমি আ ২০০৯ সালের ফেব্রুয়ারির
তারিখ ফেব্রুয়ারির ২ তারিখ হলে উঠি। আমার ২২ তারিখ থেকে ক্লাস শুরু হয়। তো আমার ২ তারিখ যখন হলে উঠি, আমি মোবাইলটা আমার মামার সাথে এক্সচেঞ্জ করে নিয়ে আসি। আমার বড় মামার সাথে। হ্যাঁ। তার Nokia ১৬০০ ছিল, আমার ২৬০০, আমার ২৬০০ ১৬০০ নেই। সেখানে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসান মামুনের হুম। নাম্বার ছিল, ছাত্রদলের সভাপতি। এবং তাকে আমি ২০০৮ সালের যে একটি নির্বাচন হয় ফখরুদ্দিন মইনুদ্দিনের মইনের সময়, সময়। সেখানে আমি একটি ১০ মিনার মানে বিএনপির মঞ্চে একটা বক্তব্য দেখেছিলাম। দিয়েছিল। আচ্ছা, ওই নির্বাচনের সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে গিয়েছিলাম। আমি ভর্তি হওয়ার পর, তারপর নির্বাচন ছিল, তারপর আবার ক্লাস শুরু হয়েছে আচ্ছা। সেই সময়। তো ওই নাম্বারটা আমি যখন মামার মোবাইলে পাই, তাকে আমি ফেব্রুয়ারির ২ তারিখ ওকে। হলে উঠিয়ে ফোন দেই যে, "আমি এরকম রিয়াদ, আমার বাড়ি ১০ মিনা। আমি এরকম ছাত্রদল করতে চাই।" তো উনি বলল, "ঠিক আছে, এখানে আসো।" আমি গেলাম পল্টনে। তো ওখানে যাওয়ার পর উনি বললেন যে, "আমরা তো এখন তো ওভাবে শুরু করি নাই। তুমি লেখাপড়া করো। আমরা যখন আবার শুরু হুম, করব, হুম, হুম, মানে পুরোদমে প্রোগ্রাম বা তখন আবার তোমাকে হুম। আমরা ডাকবো।" তো সেই ২০০৯ সালের নিজে ফোন দিয়ে এই যাওয়া শুরু। আচ্ছা, মানে ওই সময় থেকে আপনি ছাত্রদলের সাথে কানেক্টেড। তবে হুম, ২০০৯ এ তো হচ্ছে যে আপনার আওয়ামী লীগের সময় শুরু হয়ে হ্যাঁ, যায়। শুরু হয়েছে। তো ওই সময়টাতে আসলে মানে রাজনীতি করতে গিয়ে তখন কেমন পরিবেশটা আসলে কেমন ছিল? যেমন এখন যদি আমি বলি যেমন ১৪-১৫ র দিকে তো ছাত্রদল বাইরে আসলেই মারত। উ উ মানে আমার যতটুকু সেন্স হইছে মানে আমি যখন রাজনীতি বুঝি, হুম, আমি ক্লাস 8, 9 ওই সময় থেকে পেপার পত্রিকা পড়ি। তো ওই সময় থেকেই দেখতাম নিয়মিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম হামলা হইতেছে ছাত্রদলের উপরে বা ছাত্র শিবিরের উপরে। এরপরে হচ্ছে যে আমি ক্যাম্পাসে আসার পর থেকে সাংবাদিকতা করি। তখন থেকেই তো মানে দেখতেছি রেগুলারই মানে নাম তো মানে প্রোগ্রামে উপস্থিত তো দূরে থাক। নাম শুনলে হইছে যে এইখানকার বা এর পারিবারিক ব্যাকগ্রাউন্ডেই। তখন ভালো মাইর দিছে, টর্চার করছে। তো আপনাদের ওই সময়টা আসলে কিরকম ছিল ভাই? আমাদের এই সময়টা যখন বিশেষ করে ২০১০-১১ থেকে এইটা হুম, বেশি শুরু হয়েছে। এবং শুরুটা হয়েছে যখন, তখন আমি তো ১.৫ বছর পর ১০ এর শেষের দিকে আমারও হল থেকে বের হয়ে যাইতে বের হইছে। হয়ে যেতে হয়েছে। আমি আর কখনোই হলে উঠতে পারিনি। তো এটা গেল ২ বছর, ২০১০ বললাম, ১১ বললাম। ১২-১৩ র দিকে এক ধরনের পলিটিক্যাল কম্পিটিশন ছিল, যেটা অতীতে বাংলাদেশে ছিল। হুম, হুম। ১৪ র পর অবস্থা খুবই একদম। শোচনীয় হয়ে গেছে। হুম, সেখানে আর স্বাভাবিক। কোনো বিরোধী মতের আর কোনো সুযোগ নেই। সুযোগই ছিল না। এবং ১৫ র পর তো এটা আসলে একটা বিভীষিকাময়, মানে এটা এটা কি অধ্যায় বলব? এটা সন্ত্রাসের একটা, মানে আমরা তো মৌখিকভাবে পলিটিক্যালি ইউজ করি যে সন্ত্রাসের অভয়ারণ্য। অভয়ারণ্য। পলিটিক্যাল লিটারালি ইউজ করি। বাট এটা অরিজিনাল বাস্তবিকভাবে বিভিন্ন ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই রাজত্ব তারা কায়েম করেছিল। তো ভাই আমরা তখন হচ্ছে পেপার পত্রিকায় দেখতাম আরকি। তো মানে এখন তো দেখা যাচ্ছে ধরেন 18 র দিকে আপনারা সকালবেলা আসতেন, ভোরবেলা প্রোগ্রাম হইতো। একটা মিছিল করে আপনারা ছাত্রলীগের ছেলেপেলেরা আসতো, ধাওয়া দিত, মারত। প্রচুর মাইর খাইছেন। এর পরবর্তীতে আপনি জেলও খাটছেন ভাই। তো আসলে এই ছাত্র রাজনীতি করে জেলে গেছেন। মানে এই জেল জিনিসটারও আপনারা অনেক রাজনীতি যারা করে আরকি তাদের জন্য এটা বলা হয়ে থাকে যে এটা একটা গ্লোরিয়াস চ্যাপ্টার। যে এখানে জেলে না গেলে রাজনীতিও শেখা যায় না আসলে। তো আপনার ওই জেল জীবনটা ভাই কেমন ছিল? জেল জীবনটা কেমন ছিল? আচ্ছা, আমি যদি মানে শুরু থেকে যদি বলি, আপনার এই সময়টা হুম, ৯ থেকে জেলে যাওয়ার, আমি জেলে ১ম গিয়েছি ২১ এ, তারপরে সর্বশেষ গেলাম ২৩ এ। তো প আমি তো বললাম যে বিভিন্ন সময় ক্যাম্পাসের অবস্থা বিভিন্ন রকম ছিল। হুম। ৯ থেকে ১১ একরকম ছিল। ১৩ ১২-১৩ এক ধরনের রাজনীতিক আবার একটু ১৪ করার স্পেস ছিল। ঠিক আছে? পরবর্তীতে আবার একদম খুবই বাজে গেল ১৮ পর্যন্ত। তারপরে একটা ডাকসু নির্বাচনের মাধ্যমে পাতানো সাজানো ডাকসু হুম, নির্বাচনের ছাত্ররা আবার ক্যাম্পাসে আসলো এক ধরনের সাজানো মধ্যে, ওদের বাউন্ডারির মধ্যে। তারপর আবার ২ বছর ছিল, তারপর আর থাকতে পারল না। এখন জেলখানায় আসলে কেন বলা হয়? কারণ একসময় বড় নেতারা জেলে থাকতো। আপনি একজন কর্মী হিসেবে যখন ওরকম একজন বড় সমৃদ্ধ লোকের নেতৃত্বের কাছাকাছি যাওয়ার সুযোগ থাকে জেলে, যেটা আপনার বাহিরে থাকে না। আপনি নিজে সমৃদ্ধ হওয়ার সুযোগ থাকে এবং আপনাকে একটা শিক্ষা নেওয়ার একটা সুযোগ থাকে। সেই জায়গা থেকে বলা হয় যে জেলে না গেলে রাজনীতি শেখা যায় আচ্ছা। না। আমি যেটা মানে অন্যভাবে বলি, দেখবেন যে মানে আমার যে অভিজ্ঞতা, আমি তো একবার ৮৭ দিন কাশিমপুরে ছিলাম। মানে কাশিমপুর ৪ যেটা হাই সিকিউরিটি জেল, হুম, এখানে বাংলাদেশের সকল, মানে যত, মানে টপ মামলার কথা শুনবেন। আপনি নিউজপত্রে যত মামলার কথা শুনছেন, হুম, মানে আবরার হত্যা বলেন, বিশ্বজিৎ বলেন, তারপর ওই যে
কক্সবাজারে যে একজন এই যে সে এ আর্মি সে পারসনকে সে হ্যাঁ, মেরে সিনহা। ফেলছে উনি, অথবা নোয়াখালীর নুসরাত খাতুন, যত রকম আপনি এভাবে শুনবেন, সকল আসামি ওখানে আছে। মানে ওইখানে আ ৪,০০০ আসামির মধ্যে তখন ৩২০০ ফাঁসির আসামি ছিল। মানে এরকম একটা আহা! জেলে হ্যাঁ, আমাদেরকে রাখা হয়েছিল। তো এইখানে এটা কেন বললাম? ওইখানে দেখা যায় যে কেউ ১,০০,০০০ ইয়াবা নিয়ে ধরা খাইছে। সে দেখা যায় যে ২০,০০০ যে নিয়ে ধরা খাইছে, সে ওর সাথে যোগাযোগ রাখতেছে। যে বের হয়ে ও বড় ইয়াবা ব্যবসায়ী হবে। তো দেখেন, তাহলে সো জেল কিন্তু ওর ইয়াবা ব্যবসাকেও সমৃদ্ধ করতেছে। মানে তো এজ এ পলিটিক্যাল লোক, আমি দেখা গেছে যে জেলে যখন আমি লাস্ট বার হ্যাঁ, যখন ছিলাম, তখন বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার ছিল, আমির খসরু মোহাম্মদ চৌধুরী ছিল, আমানুল্লাহ আমান ছিল। মানে এদের সাথে ১ বার ২ বার কথা বলার সুযোগ হয়, বা তাদের এক ধরনের চিন্তা ভাবনা বা জানার সুযোগ হয়। হ্যাঁ, যেমন হইছে যে, আপনাকে যদি আমি একটু গল্প আকারে বলি, আমি যখন মানে ঢাকা কোর্টে তখন আমার এক আ উম পুলিশের এক অফিসার হ্যাঁ, ঢাকা কোর্টে দায়িত্বে ছিল আমার হলের। নাম না বলি এভাবে। তো আমার হলেরই। তো খুবই ভালো সম্পর্ক। তো দেখা গেছে যেই কারোতে মহাসচিবকে আনার পর উপরে রাখা হইতো, হ্যাঁ। মানে ওর জন্য আমাকে ওইখানে, মানে ওর ফ্যাসিলিটি আমাকে ওইখানে নিয়ে আচ্ছা, কিছুক্ষণের জন্য রাখা হয়েছিল। তখন হয়তো মহাসচিবের কিছু গল্প শুনছিলাম যে রাজনীতি নিয়ে, যে বাংলাদেশের রাজনীতি আসলে কোন পথে যাচ্ছে এই সেই। তখন ওই পুলিশ অফিসার হিসেবে মানে মহাসচিব বলছে যে বাংলাদেশের রাজনীতিটা খুব খারাপ দিকে যাচ্ছে। এটা ২০২৪ এর নির্বাচনের সময়ের কথা আমি বলতেছি। আচ্ছা। খুবই বাজে অবস্থার দিকে যাচ্ছে এই দেশের ফিউচার কি, মহাসচিব আসলে ডিফাইন করতে পারছে না এরকম। তখন ওই পুলিশ অফিসার মহাসচিব বলছিল যে, মানে আপনি বাংলাদেশের যদি কেউ চিন্তা করে যে রাষ্ট্রপতির মতো একটা ফিগার, হুম, আপনাকে কিন্তু মানুষ কল্পনা করে। সো আপনার দেশের জন্য কোনো কিছু করা উচিত। ওকে। ঠিক না আছে? এটা তো পুলিশরা বলতো আরকি তখন হ্যাঁ। এরকম। তো এই ধরনের মানুষের সংস্পর্শে আসা যায় বড় ওকে, নেতৃত্বের এইসব কারণে আরকি জেলকে আরকি যে কি বলে যে রাজনীতির আপনি সাথে রাজনৈতিক একটা পাঠশালা বলতে পারেন, আঁতুড় রাজনৈতিক ঘর ওকে। শিক্ষার জায়গা বলতে যে পারেন। ভাই একটা ব্যাপার হচ্ছে যে আ বর্তমান সময়ে আমরা এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমি দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেক মামলা হইছে। এই গণঅভ্যুত্থান কেন্দ্র করে যে এখানে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বিশেষ করে। তারাও আসলে জেলেই আছে বর্তমান সময়ে। হুম। তো আমরা যখন দেখি তারা একেকজন আদালতে হাজিরা দিতে আসতেছে, একেকজনের arrogance এবং তাদের শারীরিক অবস্থা দেখে বা চোখের অবস্থা সবকিছু দেখে মনে হয় না তারা আরকি জেলে আছে। তারা বেশ ভালোই হৃষ্টপুষ্টই লাগতেছে দেখতে। যে ক্ষমতার সময় আমরা যখন প্রেস কনফারেন্সে তাদেরকে দেখতাম, ওরকমই লাগতেছে। এবং পুলিশরাও তাদেরকে খুব ভালোমতো ট্রিটমেন্ট করতেছে। তো আসলে রাজবন্দীরা কি মানে সবসময় কি এভাবেই ট্রিট হইছে? মানে আপনাদের সাথেও কি আপনারা কি এভাবেই ট্রিট হইছিলেন নাকি? না, তারা যদি মনে করে যে আমরা রাজবন্দী, তারাও রাজবন্দী, হ্যাঁ, সেটা একটা ভুল করবে। ভুলটা কোন জায়গায়? তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে ৫ই আগস্টের পরে। হুম, তাই না? হুম। এর আগে জনগণ দ্বারা তারা বিতাড়িত হয়েছে। রাইট, জনগণ এক্সাক্টলি। যদি সর্বশেষ কথা হয়, আদালতের বলেন, সংবিধান বলেন, তার উপরেও একটি হুম, দেশের হুম, মানুষ বা হুম। জনগণ। তাই বাংলাদেশ আওয়ামী লীগ বলেন, তাদের পরাজয় হয়েছে এদেশের জনগণের কাছে, এবং জনগণ দ্বারা এক্সাক্টলি। তারা হুম, ধিকৃত হয়েছে। তারা বলতে পারে যে, অমুক দল এরকম আদালত কর্তৃক নিষিদ্ধ হওয়ার পর তারা আবার ফিরে এসেছে। হুম। ওকে আসতে পারে। কিন্তু আপনারা কিন্তু আদালত কর্তৃক আগে হন নাই। হ্যাঁ, আপনারা আর জনগণ জনগণ কর্তৃক, আপনাদেরকে বিতাড়িত জনগণ করছে। রাইট। আগে আপনাদের বিতাড়িত করছে। জনগণের দ্বারা আপনারা বিতাড়িত হয়েছেন। ঠিক আছে? এখন আসেন তাদের যে স্ট্যান্ড, তারা রাজবন্দী কিনা? হ্যাঁ, তারা রাজনীতি করছে, বলতে পারে রাজবন্দী। কিন্তু তাদের ওই ইতিহাসটা জানা দরকার যে তারা শুধু আইন ধারা না, জনগণ দ্বারা। এখন আসেন তাদের হৃষ্টপুষ্ট কেন হ্যাঁ, হ্যাঁ ভাই লাগতেছে? এটাই। ঠিক আছে? এইটা হয় যে জেলে তো তাদের দীর্ঘদিনের এক ধরনের প্রশাসন বলেন, পুলিশ হুম, বলেন, হুম। সব জায়গায় তাদের এক ধরনের লোকবল তৈরি হয়েছে। এবং এই প্রশাসনটা তো আমরা বারবার বলতাম আমাদের মহাসচিব বক্তব্যে বলতে যে আওয়ামীকরণ করা হয়েছে প্রশাসনে। আমরা আসলে সব কথাকে সবসময় মনে করি যে বিএনপি সেটা আওয়ামী লীগের এগেইনস্ট এ বলবেই। হুম, আওয়ামী লীগ সেটা বিএনপির এগেইনস্ট এ বলবি। বলবেই। কিন্তু আমরা কিন্তু এর পরের লাইনটা আর খুঁজে দেখার চেষ্টা করি না। মানে এটা তো যেকোনো বিষয়ের একটা থাকবে। ধরেন আপনি একজন শিক্ষক, আপনি একটা প্রশ্ন করলেন। আপনার সেই প্রশ্নে যদি ৯০% ছেলে ফেল করে, তাহলে সেই প্রশ্ন করার কিন্তু আপনার কোনো মাহাত্ম্য নাই। রাইট, এক্সাক্টলি। ঠিক আছে? তো আপনি একটা প্রশাসনে যখন নিয়োগ দেবেন, আপনি ১ম কথা হইছে যে আপনি আপনার ছেলেদেরকে আওয়ামী লীগ, ছাত্রলীগের ছেলেদেরকে বিভিন্নভাবে আপনি নিয়োগ দিচ্ছেন। ১ম গেল এইটা। ২য় কথা হইছে যদি কেউ মেরিটে চলে আসতে পারে, তো আপনি তাকে ভেরিফিকেশন দিয়ে বাদ দিচ্ছেন। হ্যাঁ, মানে বিভিন্ন ওয়েতে বিভিন্ন ভেরিফিকেশন। ওয়েতে। তাহলে তাহলে আর কিছু থাকলো? আমরা সেভাবে বলেছিলাম যে এটা আওয়ামী
প্রশাসন। কিন্তু মানুষ এক্সাক্টলি। মনে করছে যে এটা বিএনপি, বিএনপি তো বলবেই আওয়ামী লীগ against এ। কিন্তু না, এদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া একদম হয়েছে। রাজনীতিকরণ করে ফেলছে। আমরা একটু ছাত্র দলের একটু ইন্টারনাল কিছু বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই। সেটা হচ্ছে যে আমরা মানে হচ্ছে যে যখন এই আওয়ামী ফ্যাসিস্ট সময় ছিল, তখন আমরা পত্রিকায় বেশ ভালো মানে নিউজ দেখতাম ছাত্রদলের যে ইন্টারনাল ক্ল্যাশ, ক্ল্যাশ মিনস গ্রুপিং, তারপর হচ্ছে যে আপনার ওই আরো অনেক ব্যাপার দেখা যেত যে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব বা কমিটিতে সিনিয়রদের অনেক বেশি প্রাধান্য। এইসব বিষয়ে কিন্তু আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে গ্রুপিং এর একটা ব্যাপার সেটা সব রাজনৈতিক দলেই আছে বা ছাত্র সংগঠন সব জায়গায় আছে। আসলে আপনাদের দলে মানে ছাত্র দলে আসলে গ্রুপিংটা কিভাবে হয় ভাই? না, না, গ্রুপিংটা হয় দেখেন, এখানে তো আসলে একটা সিঙ্গেল লোকের তো এত বড় সংগঠন চালানো সম্ভব না। না। তার পক্ষে এত কর্মীর সাথে কন্ট্যাক্ট করা সম্ভব হয় না। হুম, যার ফলে এখানে ছোট, ছোট জায়গায় মানুষ কর্মী সংগ্রহ করে, তার নেতৃত্ব ফুটিয়ে তোলে। তার নেতৃত্বে অনেকে মনে করে যে, না, এর নেতৃত্ব ভালো। সেই জায়গা থেকেই আসলে হুম, বিভিন্নভাবে গ্রুপিং এর সৃষ্টি হয়। হুম, দেখা যায় যে একসাথেই রাজনীতি করে পেছন পেছনের সাথে ১০ জন কেন্দ্রীয় কমিটিতে রাজনীতি করে। দেখা যায় যে কারো ২০ জন কর্মী আছে, কারো ৫০ জন হুম, কর্মী, হয়তো অনেকে কনট্যাক্ট করে, কর্মী সংগ্রহ করে যে, না, ছাত্রদল করবা কিনা বা আছে কিনা। অনেকে এই নেতৃত্ব গুণ দেখেও চলে আসে সামাজিক হুম। যোগাযোগ মাধ্যমে। তো গ্রুপিং এভাবে সৃষ্টি হয়। তো আমরা ছাত্রদলের গ্রুপিংকে আমরা ততদিন থেকে করি, আমরা আমাদের যারা সিনিয়র ছিল তাদের কাছে, অথবা আমাদের কখনো মনে হয় না যে এই গ্রুপিং কোন ছাত্রদলকে খারাপ দিকে তার মানে নিয়ে যাচ্ছে। গ্রুপিং ভালো ভাই। হ্যাঁ? গ্রুপিং ভালো। রাজনীতির জন্য গ্রুপিং আমরা ভালো। গত ধরেন আগের কথা বাদ দেই। আমরা ৫ই আগস্টের পর তো প্রায় ২ বছর পার করতেছি। হুম, হুম। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় বা যারা কেন্দ্রীয় কমিটির পদপ্রত্যাশী, এরকম কোনো গ্রুপ টু গ্রুপ কোনো মারামারির কথা বা সংঘর্ষের কথা শুনেছেন? না এখনো না, শুনি নাই। না, শোনা হয় নাই। তাহলে সেক্ষেত্রে আমাদের ভিতর কিন্তু এক ধরনের কাজের প্রতিযোগিতাও দ্যাট মিনস হচ্ছে আছে। যে আপনাদের গ্রুপিংটা হচ্ছে যে দলীয় স্বার্থে, দলীয় চেইন গুলাকে আরো স্ট্রং করে রাখার জন্য আপনি গ্রুপিং এর ব্যাপারটার কথা হ্যাঁ, আরকি ধরেন না, বলছেন। আপনাকে যদি আরো মানে খুব বলি, আপনার এখানে আমি কথা বলতে আসছি। হ্যাঁ, এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যাবে। রাইট। তা আমারও তো কিছু আমাকে যারা মনে করে যে আমি নেতৃত্ব দিতে পারি বা হ্যাঁ, ভাই হলে ভালো হবে, তারা কিন্তু আমার একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দেবে। তারা কিন্তু এটা প্রতিযোগিতা করতেছে যে আমার ভাই ভালো বলছে। ওকে ঠিক বুঝতে আছে? পেরেছি। দলকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতেছে। দ্যাট মিনস ভালোর প্রতিযোগিতার জন্য আরকি গ্রুপিংটা দরকার। এত এরকম কি ভাই? আমার কাছে তো তাই মনে হচ্ছে। ওকে ভাই। ভাই আমার একটা মানে এর সাথেই একটা আপনার সম্পূরক প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে আপনাদের আসলে দলীয় গঠনতন্ত্র নাই। মানে আমরা অনেক ঘাটাইছি। মানে আমি যখন সাংবাদিকতা করি তখন থেকে ঘাটাইতেছি যে আসলে দলীয় গঠনতন্ত্রটা যে একটা ড্রাফট পাওয়া যায় আরকি। তো আপনাদের আসলে ভাই একটা যে সংগঠন আসলে গঠনতন্ত্র নাই, তো আসলে তারপরে হচ্ছে যে, যে সংগঠন কিভাবে ফাংশন করবে, যেটার লিখিত বিধানগুলা এখনো আপনাদের কাছে মানে আমরা এই ড্রাফট আছে দ্যাট মিনস এটা এখনো পাস্ট পাস্ট কিছু না। তো আসলে এই সংগঠনটা মানে ফুল সাইকেলটা মেইনটেইন হয় কিভাবে? যেখানে আমরা খুঁজেই একটা গঠনতন্ত্র পাই না। তো এই সংগঠনের চেইন অফ মানে স্ট্রাকচারটা কিভাবে চলবে, কে কার কথা শুনবে, কে কিভাবে কাজ করবে, এই জিনিসগুলো আসলে ভাই মানে কতটা অ্যাকুরেটলি হয় বা আচ্ছা, আপনাকে আমি বলি। আপনি গঠনতন্ত্র পান নাই এরকম কিন্তু না। একটা আমি তো খসড়া গঠনতন্ত্র ড্রাফট পেয়েছেন। যেটা সর্বশেষ মনে হয় আ ১৯৯৯ সালে হ্যাঁ ভাই। সংস্কার করা হয়েছে। এটা তো ঠিক আছে? অনেক আচ্ছা, সেটা ৩১ টা অনুচ্ছেদও আছে। ৩১ টা তার আছে চেয়ে ভাই। বড় কথা হয়েছে যে সেই অনুচ্ছেদের ভিতরগুলা যদি বেশ কিছু পড়েন, সেখানে কিন্তু আমার আদর্শের কথাও বলা হয়েছে। আমার এক্সাক্টলি ভাই। সংগঠন কোন আদর্শে, কোন চিন্তাভাবনায় পরিচালিত হবে। এর সেন্ট্রাল কমিটি কিরকম হবে? এর মনোগ্রাম কি হবে? একদম এর ভাই পতাকা এটা কি হবে? এটার এক আপনি কিন্তু ৩১ যদি পড়েন কখনো, ভাই দেখবেন যে এর বাইরে কিছু নাই। নাই। আমার আপনি কথা হচ্ছে পড়ছেন? যে ভাই আমি কিন্তু বারবার পড়ে দেখেছি যে, ঠিক আছে, আমরা কিন্তু হুম। এটাকে সার্টিফাই করি নাই। যে এটি আমার গঠনতন্ত্র, এভাবে চলবে। কিন্তু আমার সংগঠন কিন্তু ৩১ যে অনুচ্ছেদ ৩১ টা অনুচ্ছেদ আছে, তার উপরে অনেক আমি যা হুম, দেখেছি। হুম, হুম। আমি তো সংগঠনের শীর্ষ নেতা ছিলাম না হ্যাঁ। কখনো। তো আমি যতটুকু আমার যেই লেভেলের নেতৃত্ব দিয়েছি বা আমি যতটুকু পড়েছি, দেখলাম যে সংগঠন ঠিক আছে, ওই ফ্ল্যাগই মানে করে, জাস্ট ওই এগুলাই ভাই ওয়েলকাম। আপনার কি হচ্ছে যে মানে আপনি লাস্ট কবে চাঁদা দিছেন আপনার সংগঠনে? আমার সংগঠনে আমি লাস্ট চাঁদা দিয়েছি না, আমি অফিসিয়ালি লাস্ট চাঁদা বাট দেই তাহলে নাই। কিন্তু ভাই এটা তো আপনাদের ইনকাম সোর্স এর একটা ব্যাপার থাকে যে ইন ইনকাম হ্যাঁ, এটা তো আচ্ছা, তাহলে তো ঠিক আপনারা আছে, কি তাহলে আমি মেইনটেইন তাহলে করতেছেন? তাহলে আমি আমি একটু বলি। আমি চাঁদা দেই নাই। তো এরকম ধরেন আমি অফিসিয়ালি কোনো কাগজপত্রের মধ্যে দেই নাই। একবার ৳২৫০০ দিয়েছি। কিভাবে দিয়েছি? সেটা হলো যে অ্যা একটা কমিটির সময় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদল সেখানে তো অংশগ্রহণ করে বিএনপির হুম। প্রতিষ্ঠাবার্ষিকীতে। তো সেখানে ছাত্রদল তার ফ্ল্যাগ নিয়ে
হুম। অংশগ্রহণ করবে। তাই ফ্ল্যাগটা বড় করে একটু করা যাতে ছাত্রদলকে বিএনপির ভিতরেই করা যায়। তাই ফ্ল্যাগের দাম পড়েছিল মনে হয় ৳৮,৫০০। তাই ৳৬,০০০ দেওয়া হয়েছিল। তাই ৳২,০০০ আমি দিয়েছি। ওকে। সেটা মানে আমি বললাম যে এরকম দ্যাট এ মিনস হচ্ছে যে ভাই আমরা আমি যে কন্ট্রিবিউশন হয়তো অফিসিয়ালি হয় নাই। কিন্তু আনঅফিসিয়ালি আমাদের কন্ট্রিবিউশন আছে। প্রত্যেকজনই করতেছে। ডেফিনিটলি ভাই আছে। বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার গঠনতান্ত্রিকভাবে একটা সিস্টেম তো আছে। দ্যাট হ্যাঁ। মিনস আপনাদের কি এই গঠনতন্ত্রটা কখনোই কি মানা হয় না? মেনে আপনারা কাজ করেন না বা আপনাদের এই ফাংশনালিটি গুলো না, হয় না না? ফাংশনালিটি আবার যে হয় আপনাকে বললাম সিলেটে যখন ওই যে আ যখন শ্রাবণ ভাই জুয়েল ভাইয়ের কমিটি ছিল কাজী হ্যাঁ, রওনকুল ইসলাম শ্রাবণ তখন সিলেটে তখন আমরা কিন্তু বিরোধী দলে। তখন কিন্তু একটা ফান্ড রেইজ করে এবং গঠনতন্ত্র অনুযায়ী জেলা, উপজেলা কমিটির থেকে ফান্ড রেইজ করে ওইখানে ত্রাণ সহায়তা দিতে রাইট। যাওয়া হয়েছিল ক্রাইসিস মোমেন্টে। এবং দেখা যায় যে এখনো যে অফিসিয়ালি হয়তো আপনারা এভাবে জানেন না। যেমন আজকে আ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই বাঁশখালীতে হ্যাঁ, ত্রাণ বাঁশখালীর বিতরণ করতেছে। করতেছে। হ্যাঁ। তো সেখানে সেই ত্রাণ কার্যক্রমে আসলে লোকাল বিএনপির অভিভাবক বলেন, চট্টগ্রাম মহানগর এবং জেলা ছাত্রদলের লোকজনও পার্টিসিপেট করতেছে। সেটা অর্থনৈতিকভাবে। শুধুমাত্র শারীরিকভাবে বা মানবিক না, অর্থনৈতিকভাবে তারা সেই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করতেছে। হয়তো অফিসিয়ালি ওভাবে হচ্ছে না। ওকে, ওকে। রিয়াদ ভাই আমার একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে ভাই আ নেতা হওয়ার দৌড়ে তো যে যেই সংগঠনই করে সবারই তো ইচ্ছা যে আমি এই সংগঠনটা লিড করব বা আমি যে আদর্শ ধারণ করি আমি এটা আমার সংগঠনের নেতৃত্বে গিয়ে এটাকে আরো বড় করে আমার দেশব্যাপী আমি ছড়াবো। আসলে ভাই আপনাদের সংগঠনে নেতা নির্বাচনের আসলে কি ক্রাইটেরিয়া থাকে? যোগ্যতা লাগে কি? আ এটা তো আসলে কোনো পরীক্ষা হয় না। ঠিক আছে? মানুষ আসলে ভাই দেখেন আমি দেখেন জাস্ট একটা আমরা জিনিস আমরা যখন থেকে শুরু করি, হ্যাঁ। আমি তো দেখেছি মানে আজিজুল বাড়ি হেলাল, শফিউল বাড়ি বাবুর ভাইয়ের হুম, কমিটি হুম, হুম। দেখেছি। তারপর টুকু ভাই, আলিম ভাই কমিটি দেখেছি। তারপর জুয়েল হাবিব ভাইয়ের কমিটি দেখেছি। রাজীব ভাই, আকরাম ভাইয়ের হুম, কমিটি হুম, হুম। দেখেছি। তারপর হচ্ছে খোকন ভাই, শ্যামল ভাই। ঠিক আছে? হ্যাঁ, এই শুধুমাত্র একটা কমিটি খোকন ভাই, শ্যামল ভাইয়ের কমিটিটাই নির্বাচিত ছিল। মানে তারা সো সরাসরি হ্যাঁ, মানে ভোটে হইছে ঠিক আছে? আরকি। এরপরে যে কমিটিগুলা সেটা সাংগঠনিক অভিভাবক হিসাবে বিএনপির যে চেয়ারম্যান থাকে আমার বেগম খালেদা ছিল বা তারেক রহমান তারা করে। এবং আমার কাছে মনে হয়েছে যে এইখান থেকে যে বিষয়গুলা দেখা হয়, তার নেতৃত্ব গুণ, সততা দেখা হয়, সাহস এটার দেখা আসলে উম মানে আমরা যদি স্কেল আপ করি মানে এটা আসলে মাপার মানদণ্ডটা কি ভাই আসলে? মানদণ্ডটা কি? আপনি যখন একটা সংগঠনে ১০ হ্যাঁ। বছর, ১২ বছর, ১৫ বছর সময় দেবেন, আপনাকে খুব ইজিলি মাপা যায়। মানে এটা প্রবাদও আছে। মানে এক ছাদের নিচে বাস না করলে মানুষ চেনা যায় না। এরকম একটা বিষয় আছে। মানে আলাদাটা কিভাবে করে? ধরেন ফর এক্সাম্পল ধরেন আপনি রিয়াদ ভাই এরকম আরো ১০-২০ জন যারা টপ টায়ারের গত ১৫-১৬ আচ্ছা বছর ধরে কাজ করছেন। ওকে? এর মধ্যে থেকে আমি একজনরে আমি মানে কিভাবে বাছাই করতেছে? মানে আচ্ছা এটা কি লবিং এ না, হচ্ছে না, খালি না। নাকি আর কি ভাই? আপনার যেটা সেক্টর, আপনি হুম, তো সেখানে খুব ভালো বলতে পারবেন। হ্যাঁ, আমাকে আরো ২ জনকে যদি আপনি নিয়ে আসেন ছাত্রদলের, হ্যাঁ। আপনি কিন্তু এটা মন্তব্য করতে পারবেন যে, "এই ছেলেরা ভালো বলে।" আচ্ছা হ্যাঁ, এটা পারবেন কিনা? হ্যাঁ, পারবেন কিনা? তাহলে এটা তো আসলে দীর্ঘদিনের একটা প্র্যাকটিস যে এখানে অনেক মানুষের অনেক কর্ম। হুম, কেউ আজকে হয়তো গাছ লাগাচ্ছে, আমি হয়তো এখানে কথা বলতে আসছি। কেউ হয়তো আচ্ছা। চট্টগ্রাম চলে যাচ্ছে। যে যার কাজের মতো করে হ্যাঁ, করতেছে। কাজ করতেছে এবং সংগঠনের বিভিন্ন সময় দেখা গেছে যে বিভিন্ন সংকটের সময় সে হুম, কিভাবে সংগঠনের পক্ষে ভূমিকা রাখতে পারছে। হুম। সবকিছু মিলিয়ে এটা এক ধরনের দীর্ঘদিনের রেজাল্ট শিট তো। আচ্ছা আপনি দেন পার্থক্য করতে পারবেন। মাপটা এটা পার্থক্য করা যায়। ওকে। দ্যাট মিনস ভাই আপনাদের আসলে ভোটিং এর কোনো ব্যাপার নাই। যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে তারা যেভাবে মেপে দিবে ওইটাই। না, আছে তো। কেন নাই? মানে এবার আমাদের কি ভোট হচ্ছে ভাই? না আপনারা হুম, কি কবে ভোট এবার হচ্ছে ভাই? এবার কি হবে সেটা না। আমার কমিটি তো ভোটে আগে একটা কমিটি হয়েছে। আপনাকে আমি উদাহরণ হ্যাঁ, দিলাম। আমি এবং সেই জি, কমিটির যারা ভোটার ছিল, যারা হুম, কাউন্সিলর ছিল, তারাই বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হুম, এখন বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধান জনাব তারেক রহমানকে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে নির্বাচিত করেছে। হুম। এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত চূড়ান্ত বলে কাউন্সিলররা নির্ধারণ করেছে। সেখানে আমাদেরও আসলে কোন আচ্ছা, কিছু বলার নাই। ওকে। ওকে। ওকে আমরা একদমই পরিষ্কার ভাই এই বিষয়টা। ভাই বর্তমান সময়ে আ আপনি নিজে হচ্ছে যে আ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। সিএসসি তে পড়াশোনা করছেন। তারপর হচ্ছে যে আমি যদি আরো কিছু প্রেক্ষাপট সামনে নিয়ে আসি, যেমন বর্তমান সময়ে ২০২৬ সালে দাঁড়িয়ে আমরা হচ্ছে যে পুরো ওয়ার্লডে এখন এআই থেকে শুরু করে তারপর হচ্ছে ডিজিটাল মিডিয়া, তারপরে আ পড়াশোনার দিক থেকে। তো আসলে এই পুরো সব জিনিস একদম ভার্সাটাইল হয়ে গেছে। এবং যেটা আসলে যে মানুষের এখন কাইন্ড অফ যোগ্যতার একটা মাপকাঠি হয়ে যাচ্ছে যে কে কতটা তথ্য প্রযুক্তির দিক থেকে হচ্ছে যে শার্প বেশি। লাইক এআই বা আরো অন্যান্য আদার্স আরো অনেক আনুষঙ্গিক ব্যাপার আছে। তো আসলে ভাই
আপনি একজন টপ টায়ারের নেতা হিসেবে বা আপনার সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনার কাছে আসলে কি মনে হয়? আপনার সংগঠনের নেতারা আসলে কতটা যোগ্যতা সম্পন্ন? ২০২৬ সালে দাঁড়িয়ে যদি ৪র্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়ায় যদি আপনি বলেন? না, আমরা তো আপনি যেভাবে বললেন যে ৪র্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, আমার নেতা এবং বাংলাদেশ তো ৪র্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল না। পৃথিবীর প্রেক্ষাপট বাস্তবতা আমাকে ওখানে নিয়ে গেছে। কিন্তু আমার নেতারা দাঁড়িয়েছিল গুলির মুখে। আচ্ছা। আমার নেতারা তো দাঁড়িয়েছিল একটা করাপশনের যে রাজনীতি আওয়ামী লীগ উপর দিয়েছে, যেখানে টাকা পাচার হচ্ছে। হুম, যেখানে পৃথিবীর প্রত্যেকটা দেশ চিন্তা করতেছে আমি কিভাবে আর্ন করে নিয়ে আসবো। সেখানে আমার দেশ থেকে হাজার, হাজার কোটি টাকা পাচার হয়েছে। আর আমার নেতারা দাঁড়িয়েছিল গুলির মুখে। তো ওকে, আমি সেই বিবেচনায় সেই মানদণ্ডে তো আমি অবশ্যই মনে করি যে তারা ওকে। সর্বোচ্চ যোগ্য এবং ওকে ভাই, আমরা কাজে এটা পেলাম হচ্ছে যে আমাদের হ্যাঁ, স্ট্রাগল এর জায়গা থেকে। স্ট্রাগল এর জায়গা থেকে। এখন আপনার এখন এখন হয়েছে যে দেখবেন যে বাংলাদেশ ৪র্থ শিল্প বিপ্লব বলেন বা বাংলাদেশ কিভাবে হুম, এই জিনিসগুলো গত ১৭ বছর বলেন অথবা ১৭ বছর না আমি ধরেও নিলাম যে ১৭ বছর ওকে। এখান থেকে আমি সামনে কিভাবে আগাবো ৪র্থ শিল্প বিপ্লবের যে চিন্তা বা আপনার নিয়ে নেতাদের বা হ্যাঁ, যোগ্যতা। যোগ্যতা। সেক্ষেত্রে দেখেন, এক্ষেত্রে তো যোগ্যতার অন্যভাবে চিন্তা ভাবনা করা হয়। বাংলাদেশ সরকার যে গঠিত হয়েছে, হুম, বিএনপি নেতৃত্বাধীন যে সরকারটা এখন বাংলাদেশ পরিচালনা করতেছে, সেখানে কি শুধুমাত্র যে আমার নেতারা জায়গা পেয়েছে? না, দেখবেন যে অনেক সমাজের অনেক সেক্টরের জি, লোকজনই এসে টেকনিক্যাল সেই সরকার জায়গা পেয়েছে। টেকনিক্যাল আচ্ছা, জায়গা নোটই পেয়েছে। আছে। সো আসলে এখানে কম্পিটিটিভ জায়গা, সেখানে মেধার এবং কোয়ালিটির বা এক্সপেরিয়েন্স এর সেখানে সর্বোচ্চ বিবেচনা করা হবে। ওকে। সেখানে যদি টিকতে হলে সেটা আমাদের আমার দলের সাথে আমার কম্পিটিশন এর ব্যাপার। যে আমি আমার নিজেকে ওইভাবে যোগ্যতায় ওই জায়গায় নিয়ে তারপর আমার করতে হবে। আমি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। আমাকে চাইলেই তো পার্টি আজকে আইসিটি মন্ত্রী করে দেয় নাই। না, আমার আচ্ছা, হ্যাঁ। যে আইসিটি মন্ত্রী হয়েছে তার সাথে তো আমার কম্পিটিশন আছে। রাইট। এটা শুধুমাত্র যে এরকম না যেটা আওয়ামী লীগ বা দেশের সাথে কম্পিটিশন আমার। না, 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 আমার এক্সাক্টলি। ইন্টারনাল তো আমার কোয়ালিটি প্রুভ করতে হবে। যা ডেফিনিটলি ভাই। ভাই আমার যে বর্তমানে আমরা হচ্ছে জুলাই মাসে দাঁড়ায় আছি। যেটা হচ্ছে যে গত ২ বছর আগে যদি আমরা চলে যাই ২৪ এর জুলাইতে, ঠিক এই সময়টাই বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের জোয়ার চলতেছে। আজকে যে ২৪শে জুলাই কি? না, 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 আচ্ছা, ২৪ সালের ও জুলাইয়ের কথা ২৪ আমি সালের জুলাই, বলতেছি। সরি। সো আমি আ আ ভুল হয়তো হ্যাঁ, মেসেজ কানেক্ট হইছে। না, না আমি তো ওই সময়টাতে ভাই বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের ঘরের মত কি বলে যে যে যেই পথ মতের হোক না কেন সবাই ভুলে গিয়ে আরকি দেশটারে স্বৈরাচার থেকে বাঁচাইতে হবে। এই জায়গা থেকে কাজ হইছে। এখন সবগুলা ছাত্র সংগঠনই যার, যার মতো করে ইন্টারনালি যেভাবে হোক স্ট্র্যাটেজিক্যালি হোক, ম্যান পাওয়ার দিয়ে হোক, টাকা দিয়ে হোক, যেভাবে হোক মোবিলাইজ করতে কাজ করছে। আসলে এত বড় একটা আন্দোলনের সময় ছাত্রদল ইন্টারনালি আসলে এই আন্দোলনের সময় তারা আসলে কিভাবে ফাংশন করছে? না, আমরা ১৬ তারিখ পর্যন্ত তো সরাসরি কানেক্টেড ছিলাম। হুম, মানে ইন্টারনালি আমরা মিটিং করতে পারছিলাম। হুম, ঠিক আছে? আমরা আমাদের মেসেজ দিতে পারছিলাম। হুম। ঠিক আছে? ১৬ তারিখ আমরা যখন ১৮ তারিখ আমরা যখন প্রোগ্রাম করলাম, ১৬ তারিখ কিন্তু আমরা সরাসরি এই প্রোগ্রামে প্রেস রিলিজের মাধ্যমে আমরা একত্র পোষণ একদমই। করেছি এবং আমরা পল্টনে এইটার সমর্থন জানিয়ে আমরা মিছিলে করেছি। মিশন করছেন। ১৮ তারিখ আমরা যখন ১ম প্রোগ্রাম করলাম, তখন থেকে আমাদের এই যে মানে গ্রুপ কমিউনিকেশনটা এটা বিচ্ছিন্ন হওয়া শুরু করে বা এক ধরনের শুরু করে। কিন্তু আমাদের এক ধরনের মানে অভিজ্ঞ লোকের যেটা সেটা হয়েছে যে আমাদের এক ধরনের আছে যে আন্দোলনগুলো আসলে কোথায়, কোথায় হতে পারে সেই অনুযায়ী এবং আমরা কিন্তু ১৮ এবং বিশ্বের ১৯ তারিখের দিকে আমাদের নির্দেশনাগুলো ছিল যে আমরা এখন আর নির্দিষ্ট কোনো জায়গায় আন্দোলনই করব না। আমরা যেটা করব যে সব জায়গায় আমাদের কর্মী আছে, আমাদের ওয়ার্ড ইউনিয়ন বিশেষ করে ঢাকা শহরে আমাদের কিন্তু ওয়ার্ড লেভেলে সবসময় কমিটিগুলো ছিল। ওয়ার্ড থানা লেভেলে। তো আমরা যেই স্পটে আন্দোলন হয় সেইখানেই আমরা কেন্দ্রীয় নেতা হিসেবে উপস্থিত থাকবো এবং সেইখানে আমরা করব। আর কেউ যদি পারে তাহলে তো আমাদের বেশ কিছু রেগুলার প্রোগ্রামের জায়গা থাকেই সেসব জায়গায়। সেক্ষেত্রে একটা বিষয়। আরেকটা হয়েছে যে আমরা দেখা যায় যে আমরা দেখা যায় যে আমার ব্যাচে ৮-৯ সেশন। সেখানে ভাইস প্রেসিডেন্ট ১০ জন ১২ জন। হুম, ঠিক আছে? অথবা ছাত্রদলের প্রেসিডেন্ট রাকিব ভাই অথবা সাধারণ সম্পাদক নাসির ভাই। এদের ক্লোজ লোক কে? কোন নাম্বারটা খোলা পাইতে পারে? এগুলো আমাদের একজনের আমাদের আন্দোলন করতে, করতে একজনের অভিজ্ঞতা আছে। হুম, ঠিক আছে? যেমন হইছে যে আমাকে যদি কেউ না পাইতো, আমার ফোন বন্ধ আছে, কেউ পাইল না। আমার ছোট ভাই আছে ওকে ফোন দিয়ে রাখতো যে কখনো ফোন দিলে বা যোগাযোগ হইলে হুম। তাহলে আমি এই নাম্বারে আছি বা এর কাছে আছি। ওকে। ঠিক আছে? তো আমাদের আসলে এটা এক ধরনের
আসলেই কাউকে যখন পাইতে চাইছি, কোনো সমস্যা হয় নাই। ওকে। মানে ইনস্ট্যান্ট আমরা না আপনারা তো পেয়েছি। অনেক আগে থেকে এই চর্চার মধ্যে দিয়ে যাইতে হইছে। কারণ হ্যাঁ, আপনারা বিভিন্ন সময় ট্যাপিং এর মধ্যে এবং ছিলেন। এবং এটার সবচেয়ে বড় জানেন কি? আমি আপনাকে বলতে পারি যে 18 তারিখের পর থেকে 19, 20 এই পর থেকে মেডিকেল এবং ইতে মা হ মেডিকেল এবং জেলে মানে আমি সংগঠন বা বিভিন্ন জায়গার প্রায় ৳8.৫ লাখ আমি নিজে পাঠাইছি। মেডিকেল এবং জেল পারপাস। তো ওই সময় যখন একেবারে কানেক্টেড না, তখনও আমি জেলে টাকা প্রত্যেকটা আমার কর্মী যে জানতাম যে অ্যারেস্ট হইছে, তার কাছে আমি টাকা পাঠাইতে পারতাম। এটার ২ টা কারণ ছিল। কারণ আমি কিন্তু খুব রিসেন্ট সময় জেল থেকে বের হয়ে আসছি। আচ্ছা। তো আমার একটা ওই যে জেলের চেইন পুলিশের সাথে এক ধরনের একটা কমিউনিকেশন হয়ে গেছে আরকি। যোগাযোগও ছিল, যেটা আমাকে খুব কাজে দিয়েছে। হুম, ঠিক আছে? আর টাকাটা আমি পাঠাইতাম যে আমার গ্রামের বাড়ি থেকে। আমি ঢাকা থেকে ওকে। না বি আপনার সাথে ইয়ে হইতো না যে আপনার এখানে কমিউনিকেট করা থাকতো যে এখান হ্যাঁ, থেকে ওখানে চলে যেত হ্যাঁ, টাকাটা? এখানে। ঠিক আছে? ওকে। তো এই ধরনের মানে এটা একটা অভিজ্ঞতা বলেন বা ইসের এটা। আর একটা লাকও দরকার হয়। আপনার অ্যারেস্ট হওয়া, গুলি খাওয়া এগুলা ভাই পাশের সহযোগী আপনার কি মনে হইছে যে জুলাই যখন এই যে এই সময়টাতে ধরেন আমরা যদি ১১, ১২, ১৫, ১৬ তারিখেও চিন্তা করি, আপনাদের কি তখন মনে হইছে যে আন্দোলন করতেছেন যে এবার শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার পড়ে যাবে? honest opinion দেই। হ্যাঁ। ঠিক আছে? এটা মানে কি বলে এটাকে? সোশ্যাল মিডিয়াটা সমস্যা তৈরি করে কিনা জানি না। তারপরেও দিচ্ছি আমি। বিশেষ করে ১ম যখন জুলাই মাসের ১০-১২ তারিখ পর্যন্ত হুম, যখন আমার একটা বাইক আছে, আমি রাস্তাঘাটে থামতাম, অনেক সময় আটকায় দিত হুম, আন্দোলন করে। আমার কাছে মনে হইতো যে শুধু আটকাই দিচ্ছে। প্যারা লাগতেছে। বাইকে এখানে যাওয়া যাবে না, এখানে হুম, যাওয়া যাবে হুম, না। এই আন্দোলন কোনো কিছু মানে কোনো কিছুই সমাধান করবে না। কিন্তু আমার কাছে যখন বিশেষ করে ২০-২১ শে জুলাইয়ের পর আমার কাছে মনে হয়েছে যে এটা একটা সময় এটার হাসিনার পতন হবে। হয়তো ৩ মাস ৪ মাস পর। আপনি বলতে পারেন যে এখন পতন হয়েছে বলে আপনি বলতেছেন। কিন্তু আমার যুক্তি আমার স্ট্যান্ড যেটা সমাজের কিছু মানুষ এই আন্দোলনের পক্ষে বের হয়ে আসছিল। যাদের আসলে সুযোগ নাই আর ফেরার। মানে আমরা তো বের হয়ে আসছি অনেক আগে। হুম, আমাদের ফেরার সুযোগ নাই। আমাদেরকে জেলে দিয়ে দেবে সেটা আলাদা কথা। দেখবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন টিচার হুম, বাংলা বিভাগের। উনি উনার আ ডিপার্টমেন্ট থেকে হাসিনার ছবি নামায় ফেলছে। নামাইয়া ফেলছে। তো কথা হইছে উনি বিএনপির আমরা জানি। কিন্তু দীর্ঘদিন কিন্তু উনি বিএনপির ওভাবে করতেছে না বোল্ডলি। বাট যখন উনি নামাইয়া ফেলাইছে, উনার কিন্তু হয় জাহাঙ্গীরনগরে চাকরি করতে পারবে না, হয় জেলে যাইতে হবে, নাহলে হাসিনার বিরুদ্ধে বলেই এই বাংলাদেশে থাকতে হবে। তার মানে উনারটাকে কিন্তু আর আপনি থামাইতে পারতেছেন না। হুম, এরকম অনেক লোক সমাজের সলিমুল্লাহ খানরা বা বিভিন্ন হ্যাঁ, সময় বিভিন্ন লোক নামছে। তো আমার কাছে মনে হয়েছে যে এই লোকগুলো তার ফিরে যাওয়ার সুযোগ নাই। তার মানে এই ভয়েসটা থাকবে অলওয়েজ মাঠে। তার মানে হাসিনার এখান থেকে এক ধরনের হুম, পতন হবে। হুম। কিন্তু এটা দ্রুত সময় সেটা আমি বুঝতে পারিনি। তবে ২ এবং ৩ তারিখে সিউর ছিলাম যে হাসিনা থাকতেছে না। ভাই আপনার গণঅভ্যুত্থানের মানে সবচেয়ে মানে ভয়াবহ একটা অভিজ্ঞতার কথা বলবেন যে মানে যেটা আপনি এখনো ঘুমাইলে ধরেন আমি রাতের বেলা যখন ঘুমাইতে যাই আমার মনে পড়ে, আমার এই হাত দিয়ে আমি হচ্ছে যে ঢাকা মেডিকেল থেকে এমনও ২-৪ টা ছেলের লাশ আমি হাত দিয়ে নামাইয়া শহীদ মিনারে রাখছি, যে ছেলেপেলেগুলোর এখনো মৌসও হয় নাই। মানে দাড়ি গোঁফ গজায় নাই। মানে জাতীয় পতাকা গায়ে দিয়ে নামায় রাখছি। এরকম কি কোনো ইয়ে আছে ভাই? যে মানে এটা আপনার ট্রিগার করতেছে এই ট্রিগার না। আ একটা ছিল যে ১৯শে জুলাই শুক্রবার যেদিন বিএনপির প্রোগ্রাম ছিল। হুম, বিশেষ করে যেটা জানাজার একটা গাইবান্ধা প্রোগ্রাম চলে। দিয়েছিল বিএনপি। ১ম এ বায়তুল মোকাররম ছিল, পরবর্তী প্রেস ক্লাব। তো প্রোগ্রামটা তো আসলে তৎকালীন পুলিশ করতে দেয়নি। তো আমরা সর্বশেষ কালভার্ট রোডে অবস্থান নিয়েছিলাম। এবং কালভার্ট রোডের যারা ওই প্রোগ্রামে গিয়েছে মানে লাকিলি এখানকার ১ম দিককার যারা ওইখানে অ্যাটেন্ড করছে 90% সরাসরি আমার সাথে ফোনে যোগাযোগ করে মানে হুম, আমি ফোন দিছি বা তারা ফোন দিছে। কারণ প্রোগ্রামের দেখা যায় একটা বড় পার্টকে আমি বলতাম যে এইখানে করব। তো সেখানে বেশ কিছু ছবিও আছে। তো সেখানে সরাসরি ২ জন লোক নিহত হয়েছে। তো এর চেয়ে বড় কথা হচ্ছে যে ওখানে নামার সাথে ১ম আমার কিছু ছোড়াগুলি লাগে। হুম, আমার কান এখানে, কানে ৩-৪ টা, পিঠে আর মাথায় লাগে। তো এই ছোড়াগুলি লাগার পর আমার কিছু ব্লিডিং হচ্ছে, তো আমি পাশে দাঁড়াইছিলাম। তো এখানে আমার বাড়ি তো পটুয়াখালী। পটুয়াখালীর বাউফল উপজেলার যুবদলের জয়েন্ট কনভেনর ছিল নবীন তালুকদার। তো এই ভদ্রলোক আসছে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটি আছে ওর ১ নম্বর সহসভাপতি মামুনের সাথে আসছে। হুম। মানে মামুন আমাদের সাথে রাজনীতি করে ওই সূত্র ধরে এখানে আসছে। তো পিকেটিংটা করার পর এই ভদ্রলোক
চলে যেতে চেয়েছিল, তখন করে আমি শুনি না মানে চলে যাব, তাহলে নয়ন ভাইকে সালাম দিয়ে যাই। নয়ন ভাই হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব। ভাই ওই সিরিয়াস, তাই বাইরে একটা সালাম দিয়ে যাই। হুম। মানে ফাইট করলো তো একই জায়গায় ফাইট করলো, কিন্তু হ্যাঁ। দেখতেছি বাট কথা হচ্ছে না, এরকম অনেক সময় যাচ্ছে না হুম। এরকম। তো এই সালাম দিতে গিয়ে এই লোকটার মাথায় গুলি লাগে এবং তিনি ওইখানে নিহত হয়। এবং দেখবেন যে নাসির স্পট ডেড। স্পট ডেড, এবং দেখবেন যে রবিউল ইসলাম নয়নের একটা লাশ নিয়ে কাদার ছবি আছে, হ্যাঁ, হ্যাঁ। সেটা হলো এই নবীন তালুকদার। তো এটা খুবই মানে মর্মান্তিক যে আসলে পলিটিক্যালি আমরা তো অনেক সময় বলি যে সালাম দিতে গিয়ে বা এরকম, ও কিন্তু এখানে ফাইট করতেছিল। এই গেল একটা বিষয়। ওই স্পটে ঢাকা কলেজের সদস্য সচিব মিল্লাত, হুম। ওর একই দিনের ঘটনা কিন্তু। ওর এখান দিয়ে গুলি লেগে মানে বিভিন্ন মানে একই সাইডের গুলি, কারো মাথায় লাগছে, কারো হুম, হুম। ওর এখান থেকে নাকি এখান এটা উড়ে যায়। মানে হাত আলাদা হ্যাঁ, হয়ে হাত আলাদা হয় না, হাতের এই অংশটা হয়ে যায়। তো ওইখানে হয়েছে যে ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি ফখরুল, ওর এইখান দিয়ে গুলি রেখে চোয়াল, মানে এই এইখান চোয়ালের দিক দিয়ে এইখান দিয়ে গুলি ঢুকে বের এইখান হয়ে দিয়ে বের গেছে। হয়ে যায়, এইখান দিয়ে। ওইখানে ঢাকা কলেজের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ইমরান, ও এখন থাইল্যান্ডে চিকিৎসা আছে। ওর 5 চাইনিজ রাইফেলের এসে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ওই একই স্পটে। এবং এই ঘটনাটা ঘটছে 2 মিনিট 3 মিনিটের মধ্যে। মানে ওই মার্ডারের পরে এই 2-3 মিনিটের মধ্যে মানে কারটা আগে লাগছে কারটা পরে লাগছে আপনি এভাবে মানে করতে মানে পারবেন এটা না। জাস্ট সিমুলটেনিয়াসলি ঘটে গেছে। ঘটে গেছে। কত একসাথে গুলি করছে, সামঞ্জস্যে ঘটে গেছে। জুলাই তো আমরা সবাই কাটায় ফেললাম আরকি। যে জুলাইয়ের পরে বা জুলাই যেই স্পিরিটের জায়গা থেকে হয়েছিল, আসলে আপনার কি মনে হয় যে জুলাইয়ের স্পিরিট আসলে এই যে 2 বছর হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার গেল, নতুন নির্বাচিত সরকার আসলো। আসলে জুলাইয়ের স্পিরিট কতটা বাস্তবায়ন করা গেছে? উম স্পিড তো অন্যভাবে বিবেচনা হয়। একটা বাইকের যদি টপ স্পিড থাকে 150 হুম, 150 কিলোমিটার, তার সাথে কিন্তু যে কিনবে সে কিন্তু চিন্তা করে যে এর ব্যালেন্স কতটুকু আছে, হুম, এর ব্রেকিং কন্ডিশনটা কি। হুম। ব্রেকিং কন্ডিশন দরকার না? অবশ্যই। তাই স্পিডের সাথে আপনার যে ড্রাইভার রাষ্ট্রের দায়িত্ব নেয়, তারও ব্যালেন্স থাকতে হবে। হুম। পৃথিবীতে বহু দেশে গণ-অভ্যুত্থান হয়েছে। অনেক দেশে গণ-অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। ভিন্ন দিকে ডাইভার্ট হয়েছে গণতন্ত্রের ওই গণ-অভ্যুত্থানের যে মূল যে স্প্রিট। চিন্তা স্পিরিট সেদিকে যায় নাই। বাংলাদেশ ফুল আঁকাবাঁকা পথে হাঁটলেও ফুল উল্টা দিকে হাঁটে নাই। আচ্ছা। বিভিন্ন সময় আঁকাবাঁকা পথে হাঁটছে। হয়তো আরো অনেক কিছু অনেক সহজ হইতে পারত। অনেক কিছু ইজি হইতে পারত। সেখানে হয় নাই। ভাই কি, নতুন কি কারণে হয় নাই মনে হইতেছে নতুন আপনার? কিছু সংকটও তৈরি হয়েছে। নতুন কিছু সংকট তৈরি হয়েছে। যেমন হয়েছে যে, কি কারণে হয় নাই? আপনার তো গণ-অভ্যুত্থান তো আসলে ১৫-১৬ বছরের এক ধরনের মানুষের নিরলস আন্দোলন সংগ্রাম বলেন অথবা আওয়ামী লীগের এটা চেপে রাখা দুঃশাসনের একটা ক্ষোভ, হ্যাঁ, ক্ষোভ থেকে হয়েছে। এটা তো উদ্গীরণ এক হইছে একদিনের ব্যাপার না। ৫ই আগস্ট এবং ৬ই আগস্ট পার্থক্য কত ঘন্টা? ২৪ ঘন্টা। ২৪ ঘন্টা। ২৪ ঘন্টা। বাংলাদেশের রাজনীতিতে ২৪ ঘন্টা এমন কি হয়েছিল যে, আ বিশেষ করে ছাত্রদল এবং বিএনপির বিরুদ্ধে তখনকার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ক্যাম্পেইন চালানো হয়েছিল যে 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন। যদি এটাকে যদি বলি আমরা যে এই ২৪ ঘন্টায় বাংলাদেশে কি হয়েছিল? যে বিএনপির বিরুদ্ধে এরকম একটা ক্যাম্পেইন চালানো দরকার হয়ে পড়েছিল। আর যদি কেউ যদি চ্যালেঞ্জ করে যে না এটা বিএনপির বিরুদ্ধে না, তাহলে তাদেরকে বলতে হবে যে আমরা চালাইছি কার বিরুদ্ধে চালাইছিলাম। সেটা চ্যালেঞ্জ আচ্ছা, করতে হবে। তাহলে ওকে। এই যে আপনি দেখেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটা মানে ১৪৩ জন শুধুমাত্র শহীদ হয়েছে সরাসরি, ব্যাপারটা এরকম না। আপনি ঢাকার যতগুলা ভিডিও মানুষের চোখে আসছে, হুম, হিরোইজম বলেন বা যেখানে সরাসরি মানুষ পুলিশের সাথে ফাইট করতেছে, এখানে সরাসরি ছাত্রদলের ছেলেদের ভূমিকা আছে। আপনি যদি যাত্রাবাড়িতে বলেন মাইকে একটি ছেলে মাইকে ঘোষণা দিয়ে, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সে লোকজনকে আন্দোলন করতে আহ্বান জানিয়েছে এবং তাকে ডিবি নির্মম প্রহার করেছে। সে সেটা এখনো বয়ে বেড়াচ্ছে। সে ছিল কিন্তু ওখানকার ছাত্রদলের। আপনি যদি মিরপুর শাহ আলীতে দেখেন যে, এই যে ফুটপাতের যে কি বলে এটাকে? আম খাট, ফুটপাতের যে খাটের মতো হুম, করে হুম। জিনিসপত্র বিক্রি করে, ওই খাটকে ঢাল হিসেবে ব্যবহার করে সেখান থেকে সে ইট মারতেছে বা কোনো কিছু পুলিশের দিকে করে ভিডিও দেখেছেন। সেই ছিল ছাত্রদলের। আপনি যদি চিন্তা করেন ৩-৪ টা যে এসইপি টাইপ যে গাড়ি হুম। পুলিশ করতেছে, সেই গাড়িকে ১ম অনেক জনতা কিন্তু কেউ ১ম ধাওয়া দেয়নি। একটা ছেলে এগিয়ে গিয়ে ধাওয়া দিয়েছে। ওই ছিল ছাত্রদল। মানে এরকম যদি আপনি চিন্তা করেন,
তাহলে সেই সংগঠনের বিরুদ্ধে যে এরকম একটা প্রোপাগান্ডা, তা আমরা এতে শুধু মর্মাহত হয়নি, এটার সবচেয়ে ভাই বড় অ্যাজ ইমপ্যাক্ট হয়েছে যে যারা করেছে ৫ তারিখের পর এরকম একটা দিনের পর ৬ তারিখ যাদের মাথায় আসছে, তার মানে তাদের দূরভিসন্ধিটা অনেক আগের। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে ভাই চেয়েছে। অ্যাজ এ সংগঠন ছাত্রদল আসলে এগুলোর জন্য কি কি করছিল আর কি, যে এগুলা প্রিভেন্ট করার জন্য আসলে কি কি করছিল তারা? না, প্রিভেন্ট তো আপনি তো সবসময় সব জিনিস, যখন আপনি হাসিনা পালাই গেছে তখন তো আমরা বলতে পারি আমাদের একদিনের জয় হয়েছে। বাংলাদেশের আমরা মানুষেরই জয় হয়েছে, সবাই মানুষের জয় টহল হয়েছে। করছে রাস্তায় আমরা নেমে। তখন চিন্তা করব কি? আমরা তখন চিন্তা করব নতুন একটা সরকারের, আমরা চিন্তা করব দেশটা কিভাবে এই যে একটা কি বলে অস্থায়ী জটিল অবস্থা, এখান থেকে কিভাবে উত্তরণ পায়, সেই সব জায়গা থেকে আমরা চিন্তা করব। একই সাথে মানুষের জানমালেরও তো এক ধরনের নিরাপত্তার নিরাপত্তার ব্যাপার ব্যাপারটা। আছে। পুলিশ নাই, দেশে প্রশাসন নাই, সরকার নাই। ঠিক আছে? সেখানে যদি আপনি বলেন যে আমার বিরুদ্ধে যে প্রপাগান্ডাটা সেদিন হুম। চলল, তার বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নিয়েছি? হ্যাঁ, আমরা পরবর্তীতে আমাদেরকে উপস্থাপন করেছি তো। আমরা তো বলেছি যে একক কোনো সংগঠন হিসেবে এত শহীদ আর কোনো সংগঠন নেই। আমরা আমাদের সংগঠনের যে ১৬ তারিখ আমরা আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছি। আমরা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে হুম। কোনো ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্ব সরাসরি পুলিশের সাথে ফাইট করেছে দিনের পর দিন, এরকম কোনো নজির বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নাই। পুলিশের সাথে ফাইট করার বিভিন্ন ধরন আছে, যেখানে যেই আন্দোলনে পুলিশ প্রায় ১৪০০ মতো মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, সেরকম আন্দোলনে বাংলাদেশের কোনো শীর্ষ সংগঠনের শীর্ষ নেতৃত্বের রাজপথে সরাসরি পুলিশের বুকে, পুলিশের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করার ইতিহাস এই বাংলাদেশে নাই। সেটা ছাত্রদল দিয়েছে। সেই ছাত্রদলের বিরুদ্ধে প্রোপাগান্ডা হয়েছে। তো আমরা মনে করি সেটা প্রোপাগান্ডার জায়গায় থাকবে। কিন্তু আমাদের ব্যক্তিগত প্রোপাগান্ডাটা হয়েছে। কারা করছে ভাই? হুম? কারা করছে ভাই? শিবির করেছে। আচ্ছা, এন্ড জাস্ট ভাই আমি এটার সাথে একটা সংযুক্ত প্রশ্ন আরকি রাখতে চাই। এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বলি বা জামাতে ইসলামীর কথা যদি বলি, এরা আপনাদের হচ্ছে যে ফ্যাসিস্ট আমলে হুম, তারা আপনাদের জোটসঙ্গী ছিল। আপনাদের বলতে আমি জাতীয়তাবাদী হুম, দলের কথা বলতেছি, এই শক্তির কথা বলতেছি। গণতন্ত্রকামী সব শক্তির মধ্যে তারা জোট ছিল। এবং আ শেখ হাসিনা চলে যাওয়ার আগ পর্যন্ত, মানে শেখ হাসিনা চলে গেছে যায় ওই সময় পর্যন্ত তারা ওই জোটের হিসাবেই ছিল হুম। আরকি। আসলে গণঅভ্যুত্থানের পরে কি ঘটলো? যে আসলে যেই শিবির, ছাত্রদল যারা আগে কাঁধে কাঁধ মিলাইয়া হচ্ছে যে সব প্রোগ্রাম করে আসছে। যেমন আমরা কোনো প্রোগ্রাম দেখলে যে এখান থেকে ছাত্র শিবির এবং ছাত্রদলের এত, এত নেতাকর্মী অ্যারেস্ট এগুলো আমরা দেখে আসছি। তো আসলে কি হইছে যে এই যাদের সাথে কাঁধে কাঁধ মিলায় আপনারা এই গত ১৫ বছর আপনারা হচ্ছে যে লড়াই সংগ্রাম করে আসছেন, তাদের সাথে আপনারা এত বৈরিতা হয়ে গেল কিভাবে আরকি? বা তারাই হ্যাঁ, আপনাদের বিরুদ্ধে এত জামাত প্রোপাগান্ডা কেন চালাইছে? জামাতের সাথে যেটা আপনারা বলতেছেন? জামাতের সাথে বিএনপির জোট ছিল, নির্বাচনী জোট হুম, ছিল। সেটা তো সবাই জানে। হুম। কিন্তু জামাতের সাথে এই আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন বিএনপির সাথে কোনো সমন্বয় ছিল না। বিশেষ করে ১৮ নির্বাচনের পর বিএনপির সাথে আর জামাতের আর কোনো যুগপৎ আন্দোলনেও কিন্তু জামাতের কোনো অংশগ্রহণ ছিল না। বিএনপি যে যুগপৎ আন্দোলন করেছিল ২৪ এর নির্বাচনকে কেন্দ্র করে, হুম। সেখানেও কিন্তু জামাতের সাথে বিএনপির কোনো ছিল সরাসরি না, কোনো হ্যাঁ। মিটিং বা ইস্যু হয় নাই। জোট কিন্তু ২০১৪-১৫ পর্যন্ত বলবৎ ছিল। কিন্তু তারপর কিন্তু আর কোনো ফরমাল মিটিং বা ইস্যুর মাধ্যমে আর জোট হয় নাই। আর আমি ২০০৯ সাল থেকে যখন ছাত্রদল করি, ছাত্র শিবিরের সাথে আমাদের কোনো আনুষ্ঠানিক কোনো সময় মিটিং হইতো না। কোনো মিটিং কোনো সময় হয়নি। আমার কাছে মনে হয়েছে যে এই সংগঠনটি সবসময় ইতিহাস যদি চিন্তা করি তাহলে তো বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে। সে জায়গা থেকে না চিন্তা করে এরা খুব শর্টকাটে সবসময় গোলা পানিতে মতলব মৎস্য শিকার করাটাই। আর এরা বারবার চেষ্টা করে যে বাংলাদেশটা আসলে হওয়া মনে হয় ঠিক হয়নি। এটা ব্যর্থ। আমার কাছে মনে হয়েছে। কিন্তু ভাই তারা তো এটা কিন্তু আমার পলিটিক্যাল বুঝতে স্ট্যান্ড না। বুঝতে আমার পারছি। আমার পার্টির স্ট্যান্ড কি আমি জানি না। কিন্তু আমার ওপিনিয়ন, আপনি যেরকম আমি খোঁজার চেষ্টা করেছি যে এই সংগঠনটা এই কাজটা কেন করল? আমার কাছে মনে হয়েছে যে এই সংগঠনটা যদি পানিটা আরো ঘোলা না করে, এই দেশটা যদি অস্থির না করে, তাহলে তাদের তো আসলে কোনো ভূমিকা নাই। তারা যদি কোনো ভূমিকা থেকে থাকে সেটা কিন্তু নাই। মানে লোকচক্ষুর অন্তরালে থাকতে পারে। কেউ দেখে নাই, হয়তো কাউকে ৳৫০ দিয়েছিল আন্দোলনের সময়, কাউকে হয়তো তার বাসায় রেখেছিল। যদি থেকে থাকে, হুম। তার পরিচয় আত্মগোপন করে। ঠিক আছে? কিন্তু আমার দলের তো ওপেন সবকিছু আছে। তো সেক্ষেত্রে এই রাজনীতি তো সে আর পারবে না। ৭১ এ পারে নাই, কোনো সময় পারে নাই। তো সেইজন্য সে এই ক্যাম্পেইনটা খুব মানে দুর্বিসন্ধি নিয়ে ষড়যন্ত্রমূলকভাবে চালাইছে। এটা হচ্ছে আমার পারসেপশন, আমার যখন আমার কাছে কোয়েশ্চেনটা আসছে।
কিন্তু ভাই আপনাদের নেতাকর্মী মানে নেতারা মানে সিনিয়র নেতারা আমি যদি মনে করার চেষ্টা করি, জুলাই জাতীয় সনদ যখন স্বাক্ষর হয়, তখন কিন্তু আমরা দেখছি যে তারা একসাথে হেসে ছবি তুলতেছে, কথা বলে ইয়া ভাই করতেছে। আচ্ছা, আমার সংসদে আমাদের মানে এটা কি আমি আপনাদের আমি না এগুলো রাজনৈতিকভাবে কি আপনি তো আপনাদের বড় জায়গার কোয়েশ্চেন করতেছেন। আমি হ্যাঁ, কিন্তু আমার পারসেপশন বলব। আমি কিন্তু এটা আমার পলিটিক্যাল ওকে ভাই। আমার পার্টির স্ট্যান্ড কি সেটা হয়তো আমি ডেফিনিটলি জানি ভাই, না। সেটা তো ডেফিনিটলি ভাই। কমন ইন্টারেস্টের উপর হবে। কিন্তু আমি যদি আমার ব্যক্তিগত পারসেপশন বলি, দেখেন আমার সংসদে প্রায় ২০০ র উপরে সংসদ সদস্য আছে। হ্যাঁ, অনেকে মুক্তিযুদ্ধের উপর বক্তব্য দেয়। অনেকে বলে ঠিক আছে মুক্তিযুদ্ধকে স্বীকার করতে হবে। অনেকে বলে ৭১ এর উপর ক্ষমা চাইতে হবে। আচ্ছা, বিএনপির ২০০ সংসদ সদস্য দাঁড়াইয়া ১ম শুরুই যদি করে বিসমিল্লাহির রহমানির রহিম, এই জামাত শিবিরের ১৯৭১ এর জন্য ক্ষমা চাইতে হবে। সবাই যদি এই লাইন দিয়ে শুরু করে কেমন শোনাবে? কি অর্জন করবেন এ দিয়া? ক্ষমা তো চাওয়া উচিত। কিন্তু অবশ্যই। ২০০ জন লোকই যদি তার বক্তব্যের স্টার্টার লাইনই যদি হয় যে এই জামাত শিবিরের ১৯৭১ এর জন্য ক্ষমা চাইতে হবে। এ দিয়ে কি আপনি কিছু অর্জন করতে পারবেন? ঠিক আছে? পারা যায় না। সবকিছু জোর দিয়ে সবকিছু দিয়ে হয় না। তো একটা রাষ্ট্রের তো চলতে হবে। মানুষ আমরা কম্প্রোমাইজ করি না? আমরা কম্প্রোমাইজ করি। বৃহৎ স্বার্থে অনেক ক্ষুদ্র স্বার্থে আমরা কম্প্রোমাইজ করি। ঠিক আছে? তাই হাসি খুশি দিয়ে ছবি তুলছে কিসের জায়গা থেকে? যে আমরা যে এই সৌহার্দ্যতার জায়গা থেকে। শহুরে জায়গা থেকে আমরা এই জুলাইকে আপহোল্ড রাখবো। আমরা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করব এবং শুধুমাত্র জুলাই স্পিরিট না, সামনের বাংলাদেশটা যাতে এরকম কোনো জুলাইতে না পড়ে বা কোনো ফ্যাসিস্টের যাতে আর আগমন না ঘটে, তার জন্য আমরা কিছু রাষ্ট্রীয়ভাবে আমরা সবাই এটা সমঝোতার মাধ্যমে গেছি যে আমরা এই কাজগুলো করলে হয়তো আসবে না। আ ওকে, ঠিক আছে? একদমই সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছি এবং বিএনপির রাজনীতিটা দেখবেন যে সবসময় এটাকে আপনি মানে কিছু মানুষ আছে যে নিজে আগাবে না, মানুষকে আগাইতেও দেবে আগাতে না। দিবে না। এরকম রাজনীতি বিএনপি কোনো সময় করে না। ঠিক আছে? বিএনপি কিন্তু সবসময় একটা যে ঠিক আছে, আমরা এভাবে দেখে আগাইতে পারি কিনা। এই রাজনীতিটাই করে। সেটা আপনি সংসদে দেখবেন। সংসদে তো মানে প্রধানমন্ত্রী তো ১ম বার প্রধানমন্ত্রী হয়েছে। হুম, কিন্তু তার প্রত্যেকটা কাজ মানে ইতিহাস ব্রেক করা মানে সংসদীয় গণতন্ত্র বলেন, বিরোধী দলের অনেকে ক্লেম করেছে যে তাদের ওখানে প্রপার বরাদ্দ হয়নি। সে হুম। সাথে কিন্তু ব্যবস্থা করেছে। ৳২০,০০,০০,০০,০০০ মতো দেখেছেন। এখানে বিএনপির স্থানীয় এলজিডি প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তরের নর্থের যে প্রশাসক, তাকে কিন্তু জামাতের আমিরের আসনে ২ জনকে সে হ্যাঁ, পাঠানো হয়েছে। এটা তার আমরা তার যে দেখছি। জনগণের সমস্যা, এটা বিরল এবং যে ধরনের আপনি অ্যাটিটিউড এ যান না কেন, জি, একদমই ঠিক ভাই আছে? পরিষ্কার। ভাই আমরা একটু ছাত্র দলের কিছু ব্যাপার নিয়ে আরকি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আ আপনারা যারা চীন সফর করে আসলেন, ছাত্র দলের জায়গা থেকে চায়নায় ঘুরে আসছেন। আসলে সেই সফরের আউটকাম কি আসলে কোনো সংগঠন কি কোনোভাবে পাচ্ছে? বা মানে তাদের আপনাদেরকে এখানে কোনো প্রোগ্রাম বা সেমিনার কিছু হইছে? যেগুলা যে আপনারা যে অভিজ্ঞতা নিয়ে আসছেন, সাংগঠনিকভাবে সফর করে আসছেন, এগুলা কি কোনো তাদের মধ্যে শেয়ার করা হইছে বা কি এরকম কোনো কর্মসূচি হইছে কি? না, না আমাদেরকে যা দেখানো হয়েছে তার তো আসলে সকল কিছু এখানে ইমপ্লিমেন্ট করার সুযোগ নাই। হ্যাঁ, একটা আছে যে রাষ্ট্র কিছু জিনিস পারে। ঠিক আছে? হুম, একটা আমাদের লেভেলে পারে। যেমন আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় দেখবেন একটা প্রোগ্রামে লাস্ট একটা প্রোগ্রামে বলেছিলেন যে তিনি একটা সিগন্যালে দাঁড়িয়েছিলেন। তো একটা আ পাশে কাউকে সে কিছু একটা খেতে দেখছেন। তো কিছু একটা পলিথিন বা কিছু খেয়ে সো এটা ওরকম ফেলাই দিছে। হুম, তাই বর্তমান প্রধানমন্ত্রী তার ভাষায় এভাবে বলতেছিল যে, "আমার ইচ্ছা করছিল আমি দরজাটা খুলে গিয়ে বলি, 'ভাই তুই এটা পকেটে নিয়ে অথবা কোনো এক জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় ফেল।' তো এই যে তার চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটা মানে অনেকের মনে হবে যে এটা থেকে ভাই দেশ ঠিক হবে। কিন্তু এই চিন্তাভাবনাটা একটা মানুষের যখন ওরকম একটা দেশে দীর্ঘদিন সে ছিল ইংল্যান্ডের মতো অথবা এরকম একটা দেশে যখন যায়, ঠিক আছে? তখন এই চিন্তাভাবনা আসে। কিরকম আসে? আমি তো আমরা ঢাকা শহরে যেকোনো জায়গায় থুতু ফেলাই। থুতু আসেও বিভিন্ন কারণে ধুলাবালির জন্য। তো আমার চায়না গিয়ে আম্মেরা একবার কথা বলতেছিলাম একজনের সাথে। যে থুতু আর ওভাবে আসে না। আর থুতু আসলেও ফালাইতে গেলে মনে হয় যে জায়গাটা তো ফাল ওই জায়গায় ফালাইলে কেমন দেখা যাবে? ঠিক আছে? এই যে চিন্তাভাবনার যে জায়গা। আবার আরেকটা আমি যদি আপনাকে উদাহরণ দেই, এটা বাংলাদেশের উদাহরণ দেব। আমার ফুফাতো ভাই, আমার ফুফু হচ্ছে বান্দরবন ক্যান্ট পাবলিকের টিচার। তো ওদের ওই স্কুল এবং হইছে যে ওদের যে আবাসিক গার্লস হ্যাঁ, টিচারদের যে আবাসিক ওই একই কমপ্লেক্সে। তো ওইখানে দেখা যায় যে ব্রিগেডিয়ার লেভেলের একজন লোক ওইখানকার অধ্যক্ষ থাকে। হুম, তো উনিও ওই একই কমপ্লেক্স মানে একই গ্রাউন্ডের তার বাসা। তো আমার ফুফাতো ভাই বিকালবেলা স্কুলের ওর বাসা ওই জায়গায় আবার ওই স্কুলের স্টুডেন্ট। তো বিকালবেলা চিপস খাইতে দোকান থেকে কিনে চিপস খাইতেছে। তো এটা ওই অধ্যক্ষ দূর থেকে দেখছে যে চিপস খাইতেছে। তা আমার ফুফাতো ভাইও খেয়াল করছে যে অধ্যক্ষ পিছনে আছে।
ঠিক আছে? তো আমার ফুফাতো ভাই চিপসটা খেয়ে এটা মানে চিপসের পলিথিনটা বা মোড়কটা সুন্দর করে পকেটে নিছে। পকেটে বের ফেলেছে। এখন ও অধ্যক্ষ হইতে ওর পিছনে ফলো করতে আসতেছে। এখন যেই দেখছে ওর হাতে প্যাকেটটা নাই, হুম। সে এসে ধরছে, "তুমি না চিপস খেয়েছো, তোমার প্যাকেট কোথায়?" প্যাকেট কই? মানে ওর ইতি ছিল যে ওকে ধরবে যে প্যাকেটটা কোথায় ফালাইছে। যে তো চিপস বলছে খেয়েছে প্যাকেট তো ফালাইতে হবে। হ্যাঁ, বলছে, "স্যার আমি তো পকেটে নিয়েছি, আমি এটা তো বিনে ফেলাবো।" তো ওই হয়ে গেছে। তো এটা কিন্তু ও ওইখানে থাকার ফলে ওর সো সাইকোলজি গ্রো করছে, এনভায়রনমেন্ট ওইভাবে গ্রো এনভায়রনমেন্ট করছে। সবকিছু গ্রো করছে। তা আমাদের এইখানে এরকম অনেক কিছু জায়গার সুযোগ আছে। শুধুমাত্র এরকম যে ময়লা বা ডাস্টের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। আপনার ওদের আমার কাছে মনে হয়েছে যে ওরা এত বেশি মানে কর্ডিয়াল, হুম। মানুষকে হেল্পফুল এবং বিনয়ী, পরিশ্রমী, এগুলা মানে রেয়ার কম্বিনেশন ওকে। বাংলাদেশের একদম জায়গায়। পরিষ্কার ভাই। আপনি আপনার অভিজ্ঞতাও আমাদের সাথে শেয়ার করছিলেন। ভাই আমরা একটু কয়েকটা মানে সিগনিফিক্যান্ট ২-১ টা বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই। সেটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের আগে যদি ছাত্রদলের কথা আমরা চিন্তা করি যে তাদের প্রোগ্রামে দেখা যেত যে ১০০-২০০ এবং বড় প্রোগ্রামে সর্বোচ্চ ৪ থেকে ৫০০ মানুষ আমরা দেখতে পেতাম একসঙ্গে বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা এর আশপাশের এলাকাতে আমরা দেখতাম যে ঝটিকা মিছিলের মতো কয়েকজন মানুষ দৌড়াচ্ছে, স্লোগান দিয়ে মিছিল করে চলে যাচ্ছে বা তাদের উপর যখন অ্যাটাক হইতেছে সেখানে ১০০-২০০ র বেশি আমরা নেতাকর্মী দেখতাম না। তবে গণঅভ্যুত্থানের পরে বিশেষ করে হচ্ছে যে এই সরকার ক্ষমতায় আসার পরে, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে এই ছাত্রদলের সংখ্যা বা নেতাকর্মীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে হঠাৎ করে। আসলে এইটার কারণ কি ভাই? আচ্ছা, ঠিক মানে আছে। এটা কি পাওয়ার দেখে আবার আমি একটু আমি একটু বড় করে উত্তর দিতে চাই। হ্যাঁ, সিউর আপনি দিতে আচ্ছা, পারেন ভাই। আ ছাত্রদলকে আপনি যেভাবে ডিফাইন করেছেন, ছাত্রদলের ভূমিকাকে আমি আরেকটু আপনার সামনে আমি তুলে ধরতে চাই। বাট আমি ডিফাইন করি নাই ভাই না, না। কিছু। আচ্ছা, আমি একটু বড় করে বলি। সিউর ভাই বলেন ঠিক আপনি। আছে? আ ১ম এ নেগেটিভ ভাবে বলি। গত ১৭ বছরে আপনি ইসলামী ছাত্র শিবিরের কোনো পেরেজ দেখেছেন কোথাও? কোন ইস্যুতে? প্রেস ভাই দেখছি ওদের দেখছেন? কোন ইস্যুতে অফিসিয়াল। একটা প্রেস যদি আপনার মনে পড়ে আপনি বলতে পারেন। আমার মনে পড়তেছে না। যাই হোক, প্রেস ওদের দেখেছেন। গত ১৭ বছর মানে ৫ই আগস্টের আগে ইসলামী ছাত্র শিবির কোন ইস্যুতে কোন প্রেস দিয়েছিল তাদের কিনা? ফেসবুকে ভাই আমি সাংবাদিক হিসাবে বলতেছি মানে আচ্ছা, আমি আরকি দেখছি। আচ্ছা ঠিক আছে। আমি আচ্ছা, ছাত্রদলেরটা আচ্ছা আমার আমার এখন হ্যাঁ, যেরকম হ্যাঁ চোখে আসে দেখছি, সব তখন দেখছি। ওভাবে চোখে আসেনি। আচ্ছা, আমি আপনাকে বলি আ তৎকালীন রমনা জোনের এডিসি হুম। হারুন, হ্যাঁ, এডিসি হারুন হারুন বিখ্যাত উনি হ্যাঁ। যখন এসি ছিল তখন আমাকে রিমান্ডে ব্যাপক নির্যাতন করেছিল। যখনকার ঘটনা বলি তখন তিনি এডিসি। হুম, তো তখনকার রাষ্ট্রপতির, বর্তমান রাষ্ট্রপতিও তার যে পিএস ছিল এডমিন কারের মামুন সাহেব, জনাব মামুন। হুম, হুম, হুম। এনার স্ত্রীর সাথে এর একটা অনৈতিক সম্পর্কের কথা তখনকার মিডিয়ায় আসে। হ্যাঁ, সেটা নিয়ে পিজি হসপিটালে তৎকালীন ছাত্রলীগের কিছু লোক মামুন সাহেবের পক্ষ নিয়ে গিয়েছিল এবং তাদেরকে প্রহার করেছিল মানা শাহবাগ হয়েছে থানায়। হ্যাঁ। ছাত্রদল তখন নিয়মিত ছাত্রলীগের হাতে ক্যাম্পাসে মার খায় এবং টর্চারের শিকার হইতো। ইভেন কি ইফতার করতে গিয়ে আমার মনে হাত আছে। ভাঙ্গার ঘটনা ঘটেছে। তো সেই সময় ছাত্রলীগের পক্ষ হয়ে ছাত্রদল প্রেস দিয়েছিল। সেই প্রেসটার লেখাটা ছিল এরকম যে, কোন ছাত্র মানে কোন পুলিশ ধারায় কোন ছাত্র সংগঠন বা ছাত্রদের উপর এরকম নির্যাতন কোন করে না। গণতান্ত্রিক দেশে বা কেউ কাম্য করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাম্য করে না। ২ আরেকটা ঘটনা বলি। সোহেল এবং আরিফের কমিটি, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। ছাত্রদল নতুন কমিটি উপলক্ষে তৎকালীন ভিসিকে ফুল ফুল এবং দিতে মিষ্টি যায়। আমার মনে দেয়। আছে। আমি এই প্রোগ্রাম কভার ছাত্রলীগ করছিলাম। ৪ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহড়া দিয়েছিল হ্যাঁ। যে ছাত্রদলকে প্রতিহত করা হবে, মারা হবে। এবং এফ রহমান হলের সামনে যে তাদেরকে অ্যাটাকও করা হয় ছাত্রদলের আমি উপরে। আমি আমি ঠিক আছে একটু বলি। আমরা কি জানতাম না যে আমরা যদি বিসিকে মিষ্টি খাওয়াইতে পারি তাহলেই আমাদের হাসিনার পতন হবে না? আমরা জানতাম তো পতন হবে না। আমরা এও জানতাম আমাদের কোনো একটা ছেলে হলেও উঠতে পারবে না। কিন্তু তারপরেও আমরা গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের সংগঠনের যে এক্সিস্টেন্স এক্সিস্টেন্স দেওয়ার জন্য, আমার জায়গা ধরে রাখার জন্য। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার প্রোগ্রামে নবীনদের ফুল দেওয়ার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা শাহবাগে করা হয়, শহীদ মিনারের দিকে করা হয়, অনেক সময় কার্জনের ওদিকে করে। কার্জনের দিকে করা হয়। যেখানে কোনো আসলে ক্যাম্পাসের একদিন খুব কম সময়ের জন্য এত মানুষ, অনেক পরীক্ষার্থী আসে। সেরকম জায়গা থেকে একাধিকবার পুলিশের গ্রেপ্তারের ঘটনা আছে। কিন্তু আমাদের ছাত্রদলের কার্যক্রম কিন্তু আপনি যেটা বললেন যে
খুবই কম সংখ্যক ৫ জন ১০ জন এটা কিন্তু কখনো থেমে থাকেনি। হুম। ঠিক আছে? আবার ছাত্র সংগঠন যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তার মূল দল, সেখানে যেরকম বন্যার মতো লোক আসে, ছাত্রদের কিন্তু এখন বন্যার মতো লোক আসতেছে না। তো আমি মনে করি যে সবার তো আসলে সব ধরনের সাহস থাকবে না। মানে সাহস থাকবে না বলতে যে কেউ গুলির মুখে দাঁড়াইতে পারছে। আমিও কিন্তু জুলাইতে যাই গুলির মুখে দাঁড়াইতে পারি নাই। হয়তো হিট অফ দ্য মোমেন্ট হয়ে গেলে একরকম কথা। কিন্তু অনেকে কিন্তু আমার চেয়ে অনেক সাহস নিয়া ফাইট করেছে। হুম। আমি গুলি দেখে কিন্তু সাইডে চলে গেছি। কিন্তু আবু সাইদ কিন্তু বুক পেতে দিয়েছে। এরকম সাহস সবার থাকে না। তো যখন একটা খুব সংকটময় সময় ছিল সবাই আদর্শিকভাবে ছাত্রদল বা বিএনপি মাইন্ডেড থাকলে অনেকে করতে পারে নাই। কিন্তু এখন করতেছে। এখন আপনি সংখ্যাটা যেভাবে বলছেন, আমার কাছে মনে হয় এখনো সংখ্যাটা গ্রহণযোগ্য লেভেলে আছে। যে গণহারে করতেছে না। মানে আমরা যেভাবে দেখছি যে সবাই ছাত্রলীগ করতেছে। আমাদের ক্যাম্পাসগুলা কিন্তু এই অবস্থায় নাই। আমার কাছে এখনো মনে হচ্ছে যে আদর্শিকভাবে এবং আমি একজন সংগঠক বলতে তো আমি নেতৃত্ব চাই। আমি কিছু ছেলেদের সাথে সরাসরি কথা বলি। আমি অনেকের সাথেই কথা বলি। বাবা-মা কে কি করে। যেমন একটা ছোট উদাহরণ দিয়ে আমি শেষ হ্যাঁ, করছি শিওর ভাই। এই বিষয়ে। আ আমি অমর একুশ সালে যখন ডাকসু নির্বাচন পরিচালনার দায়িত্ব পাই, ঠিক আছে? তো একটা ছেলে আ আমার ডিপার্টমেন্টের। তো ওর সাথে কথা হইতেছে, নাম হইছে রোহান। ওরা আসলো ১ম পরিচয়। আমি নির্বাচনের দায়িত্ব নিয়ে হলে গেছি যে হলে মনিটরিং করতেছি। তো আমি জিজ্ঞেস করলাম, "কি অবস্থা?" এই সেই। বলতেছে, "আমার তো পরীক্ষা এজন্য আসতে পারিনি।" আমি "কোন ডিপার্টমেন্টে পড়ো?" "কম্পিউটার সায়েন্স।" কয় আমি বললাম যে, "আমি তো ১ম আমার ডিপার্টমেন্ট বললাম। তুমি তো তোমার ডিপার্টমেন্ট বললা না।" ঠিক আছে? বলছে, "ভাই আপনার সাথে আমি আলাদা কথা বলব এজন্য।" সে ঠিক আছে সে এটার পর আলাদা কথা বলতে গেছে। তো বলতেছে, "আমার তো আলাদা প্ল্যান আছে।" "কিরকম প্ল্যান?" কয়, "কালকে দেখাবো।" সে দেখলাম যে খুব ভোটার লিস্ট নিয়ে ফোন-টোন দিচ্ছে। সে কিন্তু নির্বাচন করতেছে না। হুম। সে দলের জন্য কাজ করতেছে। আমি জিজ্ঞেস করলাম যে, "তুমি দল করবা নাকি?" বলতেছে, "ভাইয়া আমার আব্বু তো ইসের ওই যে কিশোরগঞ্জের একটা উপজেলার বিএনপি সভাপতি।" হুম। এরকম আমি অনেক ছেলেদের সাথে কথা বলে পেয়েছি তার ফ্যামিলি আসলে সরাসরি বিএনপির রাজনীতির সাথে জড়িত। তো এখনো একেবারে মধু খাওয়ার যে লোভ এরকম আসে নাই। হয়তো সামনে আসবে। আমরা সামাল দেওয়ার চেষ্টা করব। এগুলো কিভাবে সামাল দিবেন ভাই? হুম? সামাল দিবেন কিভাবে? আমরা সংগঠন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন না? যে "I will make politics difficult for politicians" ঠিক আছে? রাজনীতিটাকে আমরা চাই বা আমরা হুম। চিন্তা করি যে মানুষ তো আগের মতো তো রাজনীতি করাও যাচ্ছে না। মানে করা যাচ্ছে না বলতে ছাত্রলীগ যে রাজনীতিটা করে গিয়েছে তার ফলে সাধারণ শিক্ষার্থীদের ছাত্র রাজনীতি নিয়ে যে বিরূপ প্রতিক্রিয়া হুম। বা মনোভাব তৈরি হয়েছে, সেখান থেকে তো একটা নতুন আকাঙ্খা তৈরি হয়েছে ছাত্র রাজনীতি নিয়ে। যে ছাত্র রাজনীতিগুলো আসলে এভাবে হওয়া উচিত। হুম। সে জায়গায় ছাত্রদলের তো সেই রাজনীতিটা অ্যাডপ্ট করতেছে। ছাত্রদলও তো সেই রাজনীতিটা গ্রহণ করেছে। জি ভাই। ভাই আমাদের আরকি মানে আমরা যদি একটু জাস্ট কম্প্যারিজন এর দিকে যাই, আর কিছু সিমিলারিটি জায়গায় যাই। আমরা যদি নিষিদ্ধ বর্তমান যে সংগঠনটা নিষিদ্ধ আছে বাংলাদেশের ছাত্রলীগ। ছাত্রলীগের যদি আমরা ১৫-১৬ বছর কর্মকাণ্ড যেরকম দেখি যে আপনার তারা ক্যাম্পাসে গেস্ট রুম, গণরুম করে ছাত্র নির্যাতন, বিরোধী দলের মানুষের উপরে দমন-পীড়ন যে যেভাবে লাগে করছে এবং টেন্ডারবাজি, চাঁদাবাজি, হেন অপরাধ নাই এবং ধর্ষণের মতো বড়, বড় ঘটনা আমরা আরকি দেখছি তারা ঘটাইছে। হুম, মানে আমরা যদি ভাই বাংলাদেশে ৫ই আগস্টের পরের কিছু হিসাব দেখি, সেখানে কিন্তু আমরা দেখব যে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অনেক নেতাকর্মীর বাইরে চাঁদাবাজির অভিযোগ, তারপরে এরকম অনেক ঘটনা দেখা যাচ্ছে এবং গ্রুপিং এর সংঘর্ষের কথা দেখতে পাইছি আমরা। এবং মানে এইটা ইন্টার পার্টির মানুষের মধ্যে অনেক বেশিও হইছে। এবং বাইরেও এটা হইছে। আসলে আমরা এই ২ টা সংগঠনের এই কার্যক্রম কি আমরা কি সিমিলারিটি দেখতে পাই কিনা? বা এটা আমরা আসলে এপিঠ-ওপিঠ বলব কিনা মুদ্রার? আ পারি কিনা? না, পারেন না। ওকে। কেন পারেন না? সেটা আপনাকে আমি বলি। দেখবেন যে রাষ্ট্রীয় একটা স্লোগান ছিল, "ধর্ষকের কোনো দল নাই।" হুম। এটার হয়তো অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগ হয়তো ব্যবহার করত যে, "ব্যক্তির দায় দল নেবে না।" নেবে না। এটা কিন্তু পলিটিক্যালি না, এটা কিন্তু সব ধরনের এই লাইনটা কারেক্ট। হুম। আপনার এটা এটাও মনে হয় এতে হাস্যকর হবে যদি এটা পাবলিক শোনে। এটা পলিটিক্যালি কেন কারেক্ট? যে অপরাধী তাকে আসলে দলচ্যুত করার কথা চিন্তা করা হয়েছিল। যে ধর্ষকের কোনো দল নাই। এটা দিয়ে কিন্তু তাকে আমরা আলাদা করতে চেয়েছি। সে একঘরে করতে চেয়েছি। হুম। এ দিয়ে কিন্তু তাকে আমরা কোনো বেনিফিট দিতে চাইনি হুম। এই স্লোগানের মাধ্যমে। এখন ছাত্রদলের গত যদি ২ বছরের কার্যক্রম দেখেন, প্রায় ১,০০০ এর মতো ছাত্রদলের কর্মী বহিষ্কার হয়েছে। সরাসরি। হুম। বিভিন্ন পর্যায়ে। একেবারে কেন্দ্র থেকে শুরু করে পট পর্যায়ে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কোনো সংগঠনে এত বহিষ্কারের ঘটনা দেখেছেন? না। এবং এই ঘটনাগুলো আমরা কিন্তু অনেক সময় অনেক ক্ষুদ্র কারণেও মানে ক্ষুদ্র কারণ বলতে কি? আপনি আওয়ামী লীগ করতো একজন টিচার। তার সাথে বেয়াদবি করছে।
আমরা গ্রাউন্ড ছিল আমাদের, যেটা উনি শিক্ষক, তার সাথে বেদবি করা যাবে না। এই গ্রাউন্ডে আমার জেলখানা কর্মী, আমরা যে জেলে ছিল বা জেল খাটা কর্মীকে আমরা বহিষ্কার করেছি, এই ধরনের গ্রাউন্ড। তো এটা আমরা কেন করেছি? আমরা বোঝাতে চাচ্ছি যে আমরা যে কোনো সমস্যাকে অ্যাড্রেস করতেছি। আমরা পলিটিক্যাল বক্তব্য দিচ্ছি না যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এই ঘটনা সে ব্যক্তির দায় সংগঠন সংগঠন নেবে না। নিবে না। ঠিক আছে? এটা ষড়যন্ত্র, খতিয়ে দেখা হচ্ছে, হুম। পরে জানানো হবে। আমার জানা নাই, আমি এখনো শুনি নাই, জানলে অ্যাকশন নিব। জানলে অ্যাকশন নেব। ঠিক আছে? হ্যাঁ। আমরা এই ধরনের পলিটিক্যাল বক্তব্যের বাইরে গিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে কেন্দ্রীয় পর্যায়ে যে কোনো ঘটনা আসছে, হুম। সেই ঘটনা কেন্দ্রীয় কমিটিতে তদন্ত হয়েছে এবং সব ঘটনায় অ্যাকশন হয়েছে। হ্যাঁ। এবং আপনি আরেকটা কথা বলেছেন যে আমাদের ইন্টারনাল রাজনীতিতে অনেক সংঘর্ষের ঘটনা ঘটেছে, এমনি মারাও গেছে ভাই অনেক। মারাও গেছে। ঠিক হ্যাঁ। আছে? এই ঘটনা অন্য সাইডটা আমি বলি। আমাদের ইন্টারনাল রাজনীতি এতটা কম্পিটিটিভ, আপনি কোনো অন্যায় করে পার পাবেন না তো। আপনার অন্য কাউর লাগবে না। বেন তো অন্যায় করে না, না, মানে না, না, হচ্ছে যে ২ গ্রুপের সংঘর্ষে না, মারা না, গেছে। না, অন্যায় মানে আমি আপনাকে বলি। হ্যাঁ, ধরেন মারার ঘটনায় আমি পরে আসি। হ্যাঁ, ধরেন আপনি এক জায়গায় চাঁদা নিলেন। হ্যাঁ। ঠিক আছে? নিলেন। আপনি না, আমার একজন না কলিগ, আমিই নিলাম। বুঝছি একজন, ভাই। হ্যাঁ, ঠিক আছে? চাঁদা নিলেন। ওর যে কম্পিটিটর হ্যাঁ, ওই পদের, ও যে পদে আছে, যে ওই পদটা ওটা চায়, ক্রাশ করে দিবে। ও নিজে খুঁজে বের করবে যে ভাই এ তো চাঁদা নিছে, দলের ভাবমূর্তি নষ্ট করছে, দল আর থাকতেছে না। এই কেন যে ও ভাই এরা কম্পিটিশন, যদি দুজনে মিলা যায় তখন? হ্যাঁ? মানে দুজনে আছে ঠিক আছে আমরা ভাগে যোগে নেই, টাকা তো পাইতেছি। আরে পদ না ভাই, পাইলে সমস্যা ওরে কি? ওই পদ ছাড়া কোনো কিছু মিলাইতে পারবেন না। বহু জায়গায়। ওকে। আপনি এটা আরেকটা উদাহরণ দেখেন। হ্যাঁ। বিএনপির কত লোক বিএনপির এগেইনস্টে নির্বাচন করছে। শোনাক ভাই। ঠিক আছে? তাকে কিন্তু কোনো কিছু বসাইতে পারে নাই। তাহলে এটা কেন বললাম? বিএনপির ইন্টারনাল রাজনীতিটা এতটা প্রতিযোগিতামূলক, হুম, এখানে এখন অন্যায় করাও কঠিন। ওকে। বুঝতে পারছি ভাই একদমই। ভাই এর বাইরে যদি আমি একটা জাস্ট আমাকে যদি একটু সময় দেন, আমি একটা নোট করে রাখছি। হ্যাঁ, এই যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতা রেদওয়ান ইসলাম, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি আরকি নারী সেজে টিকটক বা রিলস বানাইতো এবং মানে সেই লোকটারে বহিষ্কার করা হইছে। মানে কেন বহিষ্কার করা হইছে? এটা কি আপনাদের আচ্ছা, সংগঠনের সাথে সাংঘর্ষিক কিছু? আচ্ছা। সংগঠনের সাথে সাংঘর্ষিক না। একটা বিষয় হইছে যে আপনি স্কুলের যেমন খুশি তেমন সাজা ছিল, হুম, একটা করলেন, অথবা কারো বিয়ের অনুষ্ঠানে একটা করলেন। হুম, কিন্তু আপনি যদি এটা কন্টিনিউয়াস, আপনার যদি এটা নেশার মতো হয়ে যায়, এটাই হুম। আপনি করতে থাকেন, তাহলে এটা আমার সংগঠনের স্পিরিটের সাথে যায় না। আমার ওকে। কোথাও আমার লেখা নাই যে সংগঠন করলে এটা করা যাবে না। কিন্তু আমার সংগঠন যে স্পিডে চলে সেটার সাথেও যায় না। আপনি ১ দিন করতে পারেন, ২ দিন করতে পারেন। সেটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে ওকে, এটা বিভিন্ন কারণে হইতে পারে। কিন্তু এটা আপনি রেগুলার করতেছেন, এটা সংগঠনের স্পিডের সাথে, ছাত্র সংগঠনের স্পিডের সাথে যায় না। সো জাস্ট স্পিরিট এর সাথে জানেন যে তাকে আরকি বহিষ্কার করা হইছে। হ্যাঁ, ওকে, একদমই পরিষ্কার। ভাই আমরা যদি একটু আপনার ব্যক্তিগত একটা বিষয় নিয়ে জানতে চাইবো, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আপনি ছাত্র রাজনীতি করতেছেন। আমার জানতে চাওয়াটা হচ্ছে যে আপনার যে প্রত্যাহিক যে ব্যয়, এই যে ব্যয়টা নির্বাহের আসলে আপনার সোর্স অফ ইনকামটা কি? আচ্ছা, সোর্স অফ ইনকাম হয়েছে ফ্যামিলি, বাবা, চাচা। না এখনো আরকি কি যে বাবা চাচাদের আপনাকে আচ্ছা, হেল্প করে আ বা কি? ১৮ পর্যন্ত ১৯ পর্যন্ত আমি বেশ ভালো টিউশনি করাতাম। ওকে। ঠিক আছে। আ ১৪-১৫ র সময় আমার মনে আছে, মানে তখন আমি সর্বোচ্চ টাকার টিউশনি করাতাম। মানে এত টিউশনি করতাম যে আ যা প্রায় ৪৭, ৪৮, ৫০,০০০ টাকা টিউশনি করাইতে সিরিয়াস পারতাম ভাই। তখন ১৪-১৫ র দিকে। হ্যাঁ। তারপর টিউশনি এভাবে আর অত করানো হয়নি বা কমে গেছে এই। তারপর আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে ২-১ টা বিভিন্ন হুম, সময় ফ্রিল্যান্সিং এর কাজও করেছি। হুম। ঠিক আছে? সর্বশেষ আমি একটা কাজ করেছিলাম বিসিএসআইআর। এরকম ২ টা আউটসোর্সিং এর কাজও আমার আছে। জি ভাই, আমি ভাই আপনার এই জায়গাটা একটু আমার কাছে আরকি মানে অস্পষ্ট লাগতেছে। আমি যদি জাস্ট একটু ভাই আ একটু রিলেট করে একটু বড় করে জিজ্ঞেস করতে চাই। যেটা হচ্ছে যে আ একজন তরুণ ছাত্র হুম। যে হয়তো একটা সংগঠনের নেতাকে অনুসরণ করার বেশ অনেকগুলো কারণ থাকে। এর মধ্যে যেমন ক্যারিয়ার ভালো, দেখতে ভালো এটা একটা ব্যাপার। তারপর হচ্ছে যে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তার জীবনে নেগেটিভ কোনো কাজের নাই। এরকম কিছু ব্যাপার থাকে। আরেকটা ব্যাপার থাকে যে ওই ব্যক্তি, যে ওই নেতা তার পরিবারের প্রতি আসলে কতটা দায়বদ্ধতার জায়গায় থাকে। এর মধ্যে আছে আবার ব্যক্তিগত জীবন যেমন বৈবাহিক জীবন, তারপর হচ্ছে যে বাবা-মায়ের প্রতি বা ওই দায়িত্ব পালনের ওই জায়গাটা। আসলে ভাই ছাত্র রাজনীতি করতেছেন, এখনো হয়তো বিয়ে করেননি।
তো আসলে সব মিলে একজন তরুণ ছাত্র আসলে একজন ছাত্র দলের নেতাকে আসলে কি কারণে আসলে অনুসরণ করবে? যদি না, ক্যারিয়ারের জায়গা থেকে না, না। চিন্তা করে দেখেন। ক্যারিয়ারের জায়গায় যদি চিন্তা করেন অথবা ফ্যামিলির রেসপনসিবিলিটি চিন্তা করেন অথবা ফ্যামিলির একজন ছাত্র মানে বিশেষ করে গত ১৭ বছরে যারা ছাত্রদল করেছে, হুম, তারা ফ্যামিলিকে শুধুমাত্র যে পরিমাণ টেনশন দিয়েছে, আচ্ছা, সে চিন্তা করলে আসলে এটা নেগেটিভ বড় একটা নেগেটিভ মার্কস আমরা পাবো। হুম, বড় একটা। আবার যদি চিন্তা করেন যে এখনকার সময় আমরা তো এখনো আসলে ফ্যামিলির জন্য গর্ব করার মতো কোনো কিছু করতে পারিনি। তবে অনেক সময় দেখা যায় যে ছাত্র রাজনীতি যারা করে, বিশেষ করে ছাত্রদলের আমি অনেকের মধ্যেই দেখি, মানুষের জন্য করার যে প্রবণতা, হুম, ঠিক আছে? আপনাকে আমি সরাসরি এক্সাম্পল দিয়েই বলি। আম আমি চিনিও না আমাদের বাড়ির পাশে। উনি নাকি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিল। হুম, I don't know মানে জানি না। তো ওই ভদ্রলোক আচ্ছা উনি শুনলে ক্ষমা করে দেবেন। আচ্ছা উনি ফোন করেছে পরশু আমাকে। নাম্বার থেকে আমি চিনি না ওখানে বলতেছে, "আমি তো এরকম, আমি তো এরকম ছাত্রলীগের এরকম ক্যান্ডিডেট ছিলাম। তো আমার এক রিলেটিভ ক্যান্সারে আক্রান্ত, এরকম খুবই খারাপ অবস্থা। আপনি যদি একটু ভর্তি করার ব্যবস্থা করে দিতেন।" দেখেন উনি খুব ইগো বলছে। আমি বললাম যে, "এটা একটা মানবিক রিকোয়েস্ট। সমস্যা নেই। আমি দেখব আপনি কাগজপত্র পাঠান। আমি দেখব কোথায়? আমি কি ডাক্তার? নাকি আমার হসপিটাল আছে আমাকে দেখার সুযোগ হুম, আছে? হুম। আমি হয়তো এরকম ছাত্রদল করে কোনো ডাক্তার বা তাকে রিকোয়েস্ট করব, "দেখো ভাই আমার এলাকার হ্যাঁ, ইসে" ঠিক আছে? তো এরকম মানুষের এই ধরনের প্রবণতা আছে। আমরা এই জায়গাটায় কিছু কাজ-টাজ করতে পারি। এছাড়া বাকি যেটা আমাদের যেটা, সেটা আমাদের গ্রে এরিয়া। সেটা আপনার নেগেটিভ পয়েন্ট আপনার দিতে হবে। আমরা ফ্যামিলিকে অনেক ভোগাইছি। ফ্যামিলিও তবে একটা টাইম পর কিন্তু ফ্যামিলি আমাদের সাথে এই আন্দোলনে মানসিক বলেন, শুধুমাত্র জুলাই আগস্টের না। আমাদের এই পুরো সংগ্রামকে তারা জার্নিটাতে। বিভিন্নভাবে স্বীকৃতি দিয়েছে। আমাদের ফ্যামিলি বিভিন্ন পার্টে তারা অংশগ্রহণ করেছে। হুম, মানে বিভিন্ন পার্টি বলতে এরকম ধরেন আমার মা ২০২৪ সালের নির্বাচনে আমার মা তো পলিটিক্যাল না বা তার এরকম কোনো নাই। ঠিক আছে? তো একজন লোক মানে তার মাথায়ও নাই। আমি ২০২৪ সালের নির্বাচনের সময় আমি জেলে। তো এক ভদ্রমহিলা নাকি আমার আম্মাকে ভোট দিতে নিতে আসছে। মানে ভাই ভোট দিতে যাবেন না? তো বলছি যে আপনার মানে আপনার মানে সেলফ রিয়ালাইজেশন টা কি? আমার ছেলে জেলে। হুম, আপনি আমাকে ভোট দিতে বলতেছেন। তো এই যে তাদের যে মানে হাসিনা বলেন বা এই নির্বাচনের প্রতি তাদের যে ক্ষোভটা বা এটা কিন্তু আমাদের এই সংগ্রামের জন্যই হয়েছে। হুম, হয়তো আমার সাপারার দেখে সে আরো বেশি হয়েছে যে না, তারা কিন্তু নামাজের সময় হয়তো চাইতো যে হাসিনার পতন হোক। হুম, হুম। কারণ যার সন্তান জেলে সে তো চাবেই। তো ওকে, এরকম বিভিন্নভাবে আসলে ফ্যামিলিও আসলে আমাদের এই সংগ্রামকে অ্যাডপ্ট করেছে। হয়তো আমরা ফ্যামিলিকে কোনো কিছু দিতে পারিনি। ভবিষ্যতে পারব কিনা তাও জানি না। তবে ওকে। আ পরিষ্কার। ভাই আমরা একটু জানতে চাই যে আপনাদের আ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একজন কর্মী ছিল। নাম হচ্ছে সাম্য। যে এই সাম্যর আসলে মার্ডারটাও হইছিল। মার্ডারই তো আরকি। মার্ডার হইছিল সোহরাওয়ার্দী উদ্যানের ওখানে আরকি। তো আসলে ছাত্রদলকে অনেকদিন দেখা গেছে যে সাম্যর হত্যার বিচারের দাবিতে, ন্যায় বিচারের দাবিতে অনেকদিন আন্দোলন করছে এবং তারা বলছে যে আন্দোলনের সাম্য হত্যার বিচার না করে তারা আসলে ঘরে ফিরবে না। কিন্তু আপনারা ঘরে আসলে ফিরে গেছেন। সো সাম্য হত্যার বিচারটা আসলে কতদূর কি যাবে বা কি অবস্থা? আচ্ছা, সাম্য সম্পর্কে ১ম এ ২ টা লাইন বলতেই হয়। আ সাম্যর মতো আরো ৫-৭ টা ১০ টা হয়তো ১৫ টা ছেলে ছিল। আম মানে ছেলে ছিল বলতে কি ওরা ছাত্রদলটা করত শুরু থেকে। হুম, ইন্টারমিডিয়েট থাকতে ছাত্রদল করত। ক্যাম্পাসে আসার পর সরাসরি আমাদের সাথে ছাত্রদল করছে। তো এই যে ছাত্রদল করার সময় আমরা তো তখন ক্যাম্পাসে যেতাম না। ৫ই আগস্ট আগের ঘটনা বলতেছি। হুম, তো ওরা কয়েকটা ছেলে ছিল যাদেরকে ক্যাম্পাসে দেখা যাইত। আমরা হুটহাট হয়তো ক্যাম্পাসের ভিতরে রিক্সা নিয়ে আসতেছি, বাইক নিয়ে যেতেছি অথবা সিঙ্গেলি একদিন হয়তো কোথাও গেলাম। তো এরকম ২ টা ছেলের সাথে ক্যাম্পাসে দেখা হইতো। হুম, যারা বাইরে ছাত্রদল করে কিন্তু ক্যাম্পাসে রেগুলার স্টুডেন্ট বলে ওরা ক্যাম্পাস যায়। তো সাম্য ছিল এরকম। তো ওদেরকে মনে হতো আচ্ছা আমাদের ছাত্রদলে এখনো ক্যাম্পাসে লোক আছে। এরকম হুম, একটা ছেলের মধ্যে সাম্য একজন। তো হঠাৎ করে ও একটা সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছে। আমরা তখন আমাদের জায়গা থেকে ছাত্রদল আমার কাছে মনে হয়েছে ছাত্রদল বেস্ট এফোর্ট দিয়েছে। বেশ কিছুদিন এখানে আন্দোলন করেছে সরাসরি এবং মামলাটার এখনকার যে অবস্থা আমি যতটুকু জানি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন সম্পাদক হুম, সরাসরি মামলাটা দেখে মানে খোঁজ খবর রাখে যে হুম। সংগঠনের জায়গা থেকে এই মামলাটা কিন্তু চার্জশিট হয়েছে এবং মামলাটা এখন সাক্ষী পর্যায়ে আছে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে মামলাটার হয়তো বিচার প্রক্রিয়ার মধ্যে আছে। আমরা তো এখন বিচার তার কে করবে? ওকে। আদালতই করবে বুঝতে এবং এটা পারছি ভাই। সাক্ষী পর্যায়ে আছে মামলাটা। ওকে। ভাই আমি একটু যেটা জানতে চাইবো যে আ ছাত্র সংগঠনের নেতা হিসেবে আমরা আপনাদের নেতা ইভেন সবাইকে আরকি মোর অর লেস আমরা জাতীয় রাজনীতি বা আন্তর্জাতিক রাজনীতি বা অন্যান্য দলের রাজনীতি নিয়ে আরকি
এবং বেশি সরব থাকতে দেখা যায়। তো আসলে ছাত্রদলের আ আমার খুব কম মনে পড়তেছে বা আমরা কমও দেখছি। যদি আমার ভুল হয়ে থাকে আপনি স্মরণ করিয়ে দিবেন। আসলে শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলে সংস্কার নিয়ে যে বাংলাদেশে একটা হ্যাফাজার্ড একটা শিক্ষা ব্যবস্থা চলতেছে। আসলে এইটা নিয়ে ছাত্রদল এজ এ ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদলের আসলে তেমন কোনো পরিকল্পনা আমার চোখে এখনো পড়ে নাই আসলে। এটা নিয়ে কি আপনাদের কোনো চিন্তা আছে নাকি? যে আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার রূপরেখা কেমন হওয়া দরকার বা এগুলো নিয়ে আপনাদের আসলে আ আগ্রহ বা অনিচ্ছা মানে কম দেখা যায় কেন ওগুলা আলোচনা? আচ্ছা, কম দেখা যায় কেন? আসলে বাংলাদেশের রাজনীতিটা এমনভাবে আর প্রশাসনটা এমনভাবে চলে যে বাংলাদেশের আসলে ছাত্র সংগঠনগুলো হুম, সরাসরি দেশের শিক্ষা ব্যবস্থা, পাঠ্যপুস্তক প্রণয়ন বলেন, কোথাও আসলে কি খুব বেশি ভূমিকা কোনো সময় রাখতে পেরেছে? আমার কাছে সে মনে হয় না। সর্বোচ্চ আপনি করতে পারবেন যে আন্দোলন করে ইতিহাসের বই থেকে একটা ঘটনাকে হয়তো মুছে দিতে পারবেন, ধর্ম বই থেকে হয়তো একটা কিছু জিনিস মুছে দিতে পারবেন অথবা হ্যাঁ, ইনক্লুড করতে যে পারবেন। পরীক্ষা বাদ ইন দেয়া, ইন পরীক্ষা ইনক্লুড ঢোকানো এর এ বাইরে হ্যাঁ, আমরা কিছু হ্যাঁ, দেখতেছি না। হ্যাঁ, এর বাইরে কোনো পরীক্ষা পিছানো বা বাতিল করা বা প্রশ্ন ফাঁস হুম, হয়েছে, হুম, হুম। এই ধরনের এক্টিভিটিস এর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আমার কাছে মনে হয় যে এখান থেকে ছাত্র সংগঠনকে বের হয়ে আসা উচিত এবং শিক্ষা নিয়ে যারা কাজ করে হুম। তাদেরও সাধারণ শিক্ষার্থী তথা ছাত্র সংগঠনগুলোর সাথেও তাদের এক ধরনের যৌথ কার্যক্রম পরিচালনা করা উচিত। তা আপনারা এবং আসলে কি করতেছেন ভাই? মানে ছাত্রদল কি করতেছে? এই যে ছাত্র সংগঠনের একজন প্রতিনিধি হিসেবে আপনাদের আসলে কি কার্যক্রম এই বিষয়টা শিক্ষা ব্যবস্থা সংস্কার নিয়ে আপনাদের কি কোনো পরিকল্পনা না, কি শিক্ষা চলতেছে? ব্যবস্থার সংস্কার তো ছাত্রদলের দায়িত্ব না। না, না দায়িত্ব তাদের না ভাই। তাদের তেমন একটা চিন্তাভাবনা হ্যাঁ, এখানে কিন্তু বিএনপির কিন্তু সংস্কারের রূপরেখাও আছে হ্যাঁ, শিক্ষা নিয়ে। হুম। শিক্ষা নিয়ে সংস্কারের রূপরেখাও আছে। ঠিক আছে? আপনি আমাকে যদি পার্সোনাল ওপিনিয়ন বলেন, পার্সোনাল ওপিনিয়ন আমি আপনার আপনার কোয়েশ্চেন এর কনটেক্সট এর বাহিরে আরেকটু দূর থেকে গিয়ে দিতে চাই। যে ডেফিনিটলি ঠিক ভাই আছে? দিতে পারেন। পৃথিবীতে যা কিছু আছে হ্যাঁ, সবকিছু যদি আপনি সামনে আগাইতে চান, হ্যাঁ, অর্থনীতি হচ্ছে মূল জিনিস। ওকে, টাকা ছাড়া পৃথিবীর কোনো কিছু চলবে না। হ্যাঁ, ঠিক আছে? এটা কেন বললাম? আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশে ফুটবল এবং ক্রিকেট খেলা। হুম, আপনি ইনভেস্ট ফুটবলে বাড়ায় দেন। বাংলাদেশের মানুষ ফুটবল খেলবে এবং ফুটবল দেখবেও। হুম, আমার কাছে মনে হয় হয়তো না। যেহেতু ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিকেট খেলতেছে হয়তো না হইতে পারে। কিন্তু ক্রিকেট যে ইনভেস্টমেন্ট পায় বাকি কোনো খেলা পাচ্ছে না। এটা বললাম এইজন্য বাংলাদেশের যে শিক্ষকদের যদি চিন্তা করেন, হুম, বিশেষ করে প্রাইমারি শিক্ষক। আপনি দেশের একটা প্রাইমারি এডুকেশন যেটা কোর্স সিস্টেম এর উপরে একটা দেশ রান করতে পারে। হুম। হায়ার এডুকেশন দেওয়া কিন্তু আপনার কাজ না। এত যে জেলায় আপনি আমরা বিশ্ববিদ্যালয় করেছি, এখনো করতেছি স্টিল নাও। স্টিল না হচ্ছে। আমি আমি দ্বিমত। আমার সরকার করতেছে। কিন্তু এর সাথে আমি একমত না। কেননা এত মানুষকে হায়ার এডুকেশন দেওয়ার কোনো মিনিং নাই। তো যেখানে কোর্স সিস্টেমটা হইছে প্রাইমারি যেখানের উপরে বেসমেন্ট, হ্যাঁ, সেই শিক্ষকদের আপনার বেতন খুবই বেত শুধুমাত্র বেতন না। আমার দাদা প্রাইমারি ফ্যাসিলিটিস হেডমাস্টার ছিল। হ্যাঁ, ঠিক আছে? আমার বাবার পর যে চাচা, আমরা যৌথ ফ্যামিলি। হুম, তিনি বান্দরবান একটা হাই স্কুলের টিচার। তারপর যে চাচা, তিনি হইছেন একটা প্রাইমারি হেডমাস্টার। তার পরের চাচা, তিনি একজন প্রাইমারি হেডমাস্টার। তার যে পরের চাচা, তিনি একটা কলেজের ইংলিশের টিচার। হুম, ঠিক আছে? আমার ২ মামা টিচার, মামিরা টিচার। আমার নানা আমার হাই স্কুলের ম্যাথের টিচার ছিল। আমার দাদা আমার প্রাইমারি হেডমাস্টার ছিল। ওকে। তো এটা কেন বললাম? আমার দাদা একবার স্কুলের ওই যে দৌড় প্রতিযোগিতা ছিল। মানে এটিওরা বা যেটা উপজেলা পর্যায়ে হুম, হয়। হুম, হুম। সেইখানে দৌড়ে একটা পুরস্কার আনছে। তো সেইখানে ১ম আমার হয়েছে যে প্রাইমারি হেডমাস্টাররা দৌড়ে ৪র্থ শ্রেণীর কর্মচারীর সাথে। ওকে। ঠিক আছে? তো একজন শিক্ষক যখন ৪র্থ শ্রেণীর হিসেবে ট্রিট হয় এবং তার বেতন এবং তার দেখছেন এবং আ সেটা ভাই আমাদের গেট উপমহাদেশের গে সব গে লোয়েস্ট গ্রেড দেখছেন। বাংলাদেশের সে ইয়ার। আসলে বাধ্য হয়। তারা আসলে এইটায় একটা লোক পড়াশোনা করাইতে পারবে না। কেন পারবে না? কারণ এখানে তো আপনি একটা ইউনিভার্সিটি পড়ুয়া বা ভালো ছেলে যাবে না। হুম, কারণ সে চিন্তা করবে তার বেতনের কথা। হুম, ঠিক আছে? এই অধ্যাপক আব্দুল্লাহ আবুল সাঈদের কথা আমি আপনাকে হুম, উদাহরণ হিসেবে দিলাম। তার একটা জীবনীর মধ্যে আমি পড়েছি। সে যখন ১ম চাকরি করে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা কলেজের বেতন ছিল আ ৳৩৭ না কয় টাকা বেশি। সেজন্য সে ঢাকা কলেজে চাকরি করতে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে না। এবং ঢাকা কলেজের চাকরি ছিল সরকারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সে মনে করছে যে স্বায়ত্তশাসিত যে সরকারি প্রতিষ্ঠান তার জন্য নিরাপদ। তাহলে আপনার নিরাপদ সিকিউরিটি এবং ইকোনমি যদি না দিতে পারেন, তাহলে এখানে ওই ধরনের টিচার যাবে না, যার ফলে একটা হবে না। একদম। আরেকটু হাসির ছলে আমি আরেকটু বলে যাই। আজকের একটি ঘটনা যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ল্যাবের পিছনে দিয়ে যাচ্ছিলাম, বৃষ্টি হচ্ছিল। তো ওইখানে লেখা এনার্জি ইনস্টিটিউট। হুম, তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে, "এই এটা কি?" আমার ডিপার্টমেন্টের পিছনেই। হুম, নতুন একটা লাগাইছে। তো আমি জিজ্ঞেস করলাম যে, "এটা কি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এটা?"
কয়, "না ভাই এটা না।" আমি বললাম, "তাহলে কি এটা কি নতুন ডিপার্টমেন্ট?" "নতুন ডিপার্টমেন্ট এটা এরকমই।" তারপরে ও বলতেছে যে, "ভাই এটা নতুন কোনো ডিপার্টমেন্ট না কিছু না। এটা ওই যে সবার কমন একটা রিসার্চ ডে।" আমি বললাম, "তাহলে তো ঠিকই আছে।" কয়, "ভাই কেন ঠিক আছে?" আমি বললাম যে, "নিখিল ইঞ্জিনিয়ারিং পড়ে কি করবে? ব্যাংকে তো চাকরি করবে।" মানে এটা একটা ই আপনি যেভাবে আমাদের তো আসলে বলার আচ্ছা, অনেক জায়গা। হ্যাঁ। সমস্যা অনেক। আসলে সমাধান করতে কেউই এগিয়ে আসে না। ঠিক আছে? সবাই হুম, শুধু সমস্যা, সমস্যা একদম। বলাতে খুব হ্যাঁ, ইজিলি বুঝতে পারছি বলা ভাই যায়। তাই পরিস্থিতি। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সরকারেরও আ ছাত্র সংগঠন বা শিক্ষার্থীদের সাথে এই বিষয় নিয়ে কাজ করা উচিত এবং একটি দেশের শিক্ষা ব্যবস্থাকে যদি ঠিক করতে হয় তাহলে তার প্রাইমারি এডুকেশনকে ইথিক্যালি, অর্থনৈতিকভাবে এবং স্ট্রাকচারাল ভাবে স্বাবলম্বী করতে হবে। সহায়তা করবে। এর বাইরে এই বিশ্ববিদ্যালয়ে আর কোনো জায়গায় কোনো হাত না দিলেও চলবে। ওকে, একদমই ভাই। রিয়াদ ভাই, আপনি আমাদের অনেক সময় দিছেন। আমরা একদমই আমাদের প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি। আমরা একটা খবর মানে একটা গতকালকের গত পরশুদিনের সবচেয়ে আলোচিত যেই খবরটা, রয়টার্সের একটা রিপোর্টে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা যে পলাতক আছে, আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারতে আছে। তো তাদের এবং তিনি আওয়ামী লীগের অন্যান্য নেতাদের নিয়ে দেশের ডিসেম্বরে ফিরবে, এরকম একটা নিউজ আমরা রয়টার্স এবং আরো বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। আসলে আ এবং ছাত্রলীগ নেতাকর্মীরাও সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে এটা নিয়ে খুব একটা হাইপ তৈরি করতেছে। তো আসলে এজ এ ছাত্র সংগঠনের একজন নেতা হিসেবে এবং গত ১৬ বছরের যদি টর্চারের একটা মানে মেমোরিজ সামনে নিয়ে আসার পরে, গণঅভ্যুত্থানের পরে এবং এ এত কিছুর পরে আসলে এই কথাগুলো আপনার কাছে কেমন লাগতেছে? বা আপনার আসলে এই জায়গাগুলো নিয়ে আচ্ছা, চিন্তাভাবনা কি? আমি এখানে আমার ৪ ধরনের বক্তব্য আছে। ৪ ধরনের মানুষের জন্য। ১ম কথা হচ্ছে আমি সকল সম্ভাব্যতার সকল কিছু মানি। হুম, ঠিক আছে? মানে সম্ভাব্যতার সকল কিছু মানি বলতে হ্যাঁ, ফিরতেই তো পারে। হুম, ফিরতে নাও পারে। সেটা সে ফিরবে কি ফিরবে না এরকম এটা আলাদা বিষয়। ১ম কথা হচ্ছে তিনি খুনি। তাকে ফিরিয়ে এনে এদেশে বিচার হওয়া উচিত। অবশ্যই। এটা হচ্ছে বিএনপির উদ্দেশ্যে আমার কথা। ২ এদেশের মানুষের উদ্দেশ্যে আমার কথা। যারা সত্যিকার অর্থে সাধারণ মানুষ। দেখবেন যে এই নিকৃষ্ট ফ্যাসিস্ট এবং তার যে সংগঠন, তাদের দাম্ভিকতা দেখবেন। এত মানুষ মারা যাওয়ার পরে তাদের কোনো গিল্টি ফিলিংস নাই। হুম, এবং শুধু গিল্টি ফিলিংস না, হুম। তাদের এই দেশ নিয়ে কোনো প্ল্যানও নাই। তাদের একটা ভাব যে তারা ফিরবে এবং আগের মতো আবার সকল কিছু দখল করবে যে আসলে এবং দেখে নিবে, সবাই সবকিছু দেখে দেখে নেবে। নিবে। তার মানে তাদের এই দেশ নিয়ে কোনো প্ল্যানও নাই। আমাদের এই দেশ নিয়ে প্ল্যান আছে। আমরা পারব কিনা জানি না। কিন্তু আমাদের এই দেশ নিয়ে প্ল্যান আছে। এটা সাধারণ শিক্ষার্থীদের মানে বা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলা। ১ম আমারটা বললাম সাধারণ হুম, মানুষের হুম। জন্য। এরপর বলতেছি যে ছাত্রলীগের বা আওয়ামী লীগের বা তার সমর্থকদের কথা। আপা কোনদিন ফিরবে না। ঠিক আছে? আপা কোনদিন ফিরবে না। ওকে। এরকম নিকৃষ্ট স্বৈরাচার পৃথিবীতে কোথাও ফেরেনি। আরেকটা বিষয় হলো যে উনি এদেশের মানুষ দ্বারা প্রত্যক্ষ হয়েছে, আদালত না। এক্সাক্টলি। ঠিক আছে? বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র আদালত কর্তৃক নিষিদ্ধ সংগঠন না। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের আদালতের আগে মানুষ তার মানুষ প্রতিপক্ষ ধরা এদেশের এই যে মানে কি বলে প্রত্যাখ্যিত হয়েছে। প্রত্যাখ্যিত সংগঠন। সো আপা কোনদিন ফিরবে না। আরেকটা শ্রেণী আছে যারা এখনো বাংলাদেশে রাজনীতি করে, যারা আমাদের কাউন্টার পার্টি রাজনীতি করছে। তাদের উদ্দেশ্যে যে আপনারাও প্ল্যান নিয়ে আসেন। আপনারা যদি প্ল্যান নিয়ে না আসতে পারেন, তাহলে বাংলাদেশের যে বিরোধী রাজনীতি সেই জায়গায় শূন্যস্থান তৈরি হবে। সেই ক্ষেত্রে শূন্যস্থান সবসময় জড়ো তো হয় শূন্যস্থানের জন্য। যখন হ্যাঁ, সাগরে কোথাও নিম্নচাপ বা চাপের সৃষ্টি হয় লঘুচাপ, তখন তো এক জায়গার বায়ু আরেক কমে যায়, আরেক জায়গায় দৌড়ে ছুটে ওইখানে পূরণ ব্যালেন্স। করার জন্য এক ধরনের ঝড় বা পেনি যাই বলেন সবকিছু ওই কারণে সৃষ্টি হয়। তাহলে আবার ঝড় আসতে পারে। সেজন্য আমার কথা হয়েছে যে আমাদের প্ল্যান আছে, আপনারাও প্ল্যান করেন। আপনারাও প্ল্যান করেন। আপনারা পারলে আমাদের চেয়ে বেটার প্ল্যান দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসেন। ওকে। শূন্যস্থান তৈরি করেন না। কারণ এখন যেটা রাজনীতি করছেন সেটা তর্ক। পদে, পদে তর্ক করতেছেন। এই তর্ক দিয়ে কোনদিন রাজনীতি হবে না। আমি তো আপনাকে বললাম যে আমার বিএনপির হুম, সংসদে দাঁড়াইয়ে বলে যে ৭১ এর জন্য ওদের ক্ষমা চাইতে হবে। প্রত্যেক লাইনে বলে। এতে দিয়ে কোনো কিছু অর্জন করা যায় না। অর্জন করতে হলে নির্দিষ্ট প্ল্যান লাগে। অনেক সময় ছাড় দিতে হয়, অনেক সময় কম্প্রোমাইজ করতে হয় বৃহৎ স্বার্থে। আবার অনেক সময় নিজের সততা বা নিজের দেশপ্রেম থেকে রিজিড হইতে হয়। একদম। এভাবেই। জি, রিয়াদ ভাই, আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আমাদেরকে আপনার এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। ইনক্লুসিভ এর পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। অনেকক্ষণ কথা বললাম এবং ওকে, আসলে মনের মতো করে কথা বলছি। সে যেভাবে চাইছি ওভাবেই বলছি। ওকে ভাই। ঠিক আছে, দর্শক বিবেচনা করবে। হয়তো অনেক জায়গায় আমাকে দর্শক হয়তো আ
মানে অন্যভাবে নিতে পারে। আসলে আমি যেভাবে বলতে চেয়েছি হয়তো ২ ধরনের ২-৩ ভাবেই বলেছি। ঠিক এক্সাক্টলি আছে? ভাই। জি, জি ভাই। থ্যাংক ইউ ধন্যবাদ। ভাই।